আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সকল শ্রোতা দর্শকবৃন্দকে ফেস দ্য পিপলের আয়োজন ফেস দ্য ইকোনমিতে। আমরা আলোচনা করব সমকালীন সোশিও ইকোনমিক ইস্যুগুলো নিয়ে এবং কিভাবে আমাদের জাতীয় অর্থনীতিতে বা মানুষের জাতীয় জীবনে সেই বিষয়গুলো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভ্যালুয়েট করছে, ভূমিকা রাখছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। বিভিন্ন সময়ে বিভিন্ন রকম জনহিতকর বিষয়গুলো নিয়ে আলোচনা করাই আমাদের মুখ্য উদ্দেশ্য থাকছে। তো আজকে ঠিক এরকমই একটি বিষয় নিয়ে আমরা এসেছি আপনাদের সাথে কথা বলতে, মত বিনিময় করতে, এবং আমাদের সাথে আজকে আছেন অত্যন্ত বিদগ্ধ দুজন ব্যক্তি যারা এই টপিকটার উপরে, এই বিষয়টার উপরে সম্যক আলোকপাত করবেন। আমাদের সাথে আজকে আছেন অধ্যাপক সৈয়দ মিজানুর রহমান, অর্থনীতি বিভাগ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এবং একই সাথে তিনি বাংলাদেশ কনজিউমার অ্যাসোসিয়েশনস অফ বাংলাদেশ ক্যাবের সাংগঠনিক সম্পাদক। এবং আমাদের সঙ্গে আছেন অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিন রুনু, তিনি পরিবেশ বিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেখানে অধ্যাপনারত আছেন, এবং একই সাথে তিনি বাংলাদেশ ভূতাত্ত্বিক সমিতিরও সহ সভাপতি। আমরা আমাদের সম্মানিত অতিথিদের ফেস দ্য পিপল এবং ফেস দ্য ইকোনমির স্টুডিওতে সাদর সম্ভাষণ জানাচ্ছি। ধন্যবাদ। আজকে আসলে আমাদের যে মূল আলোচ্য বিষয়, অনেকে হয়তোবা কেউ ধারণাও করছেন যে আমরা কি বিষয়, এরকম জনহিতকর বিষয় বা সোশিও ইকোনমিক রিলেশনশিপ আছে এমন বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এই মুহূর্তে আমাদের যে ট্রেন্ডিং টপিকটা সেটা হলো ভূমিকম্প। ভূমিকম্প আমাদের জনজীবনে কখনো ভালো কোনো কিছু নিয়ে আসে না। তবে হ্যাঁ, যেভাবে কোনো ব্যাধি বা রোগ, যেমন ডায়াবেটিস, মানুষের জন্য ভালো কিছু নয়, কিন্তু তার জন্য একটি শৃঙ্খলাযুক্ত জীবন নিয়ে আসার বার্তা দেয়। তো আজকে আমরা সেই রকম একটি বিষয় নিয়ে আলোচনা করব, ভূমিকম্প এবং তার প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাব মানুষের জীবনে তথা জাতীয় অর্থনীতিতে। তো আমি প্রথম যে প্রশ্নটি, সেই ব্যাপারে আমি চলে যাব অধ্যাপক সৈয়দ মিজানুর রহমানের কাছে, যে আমাদের এই মুহূর্তে বাংলাদেশে ভূমিকম্পের যে প্রভাবটি পরিলক্ষিত হচ্ছে, তার মধ্যে সবচাইতে যে উদ্বেগজনক বিষয় সেটি হলো মানুষের পোস্ট যে ট্রমা। অনেকেই মনে করছেন, বিশেষ করে শিশু, বৃদ্ধ, অনেকেই ভাবছেন যে এই না জানি কখন আরেকটা ভূমিকম্প হলো। তারা বাজারে যাচ্ছেন, তারা অফিসে যাচ্ছেন, স্কুল কলেজে যাচ্ছেন, এবং মুহূর্তেই তারা আতঙ্কিত থাকছেন যে কখন কি হয়। এমনকি অনেকে অফিসে যাচ্ছেন, তাদের বাচ্চা কাচ্চা বা স্ত্রী সন্তান, বয়স্ক পিতামাতাকে বাসায় রেখে তারাও কিন্তু সারাদিন এই আতঙ্কের মধ্যে থাকছেন। আমরা জানি যে আসলে ভূমিকম্প একটা প্রাকৃতিক বিষয়। তো আমাদের সেই জায়গায় প্রস্তুতি, আমাদের সেই জায়গায় সতর্কতা অত্যন্ত জরুরি। বাট এই যে ট্রমাটা এখন মানুষের মধ্যে আসছে, যে আতঙ্কটা, সেটা আসলে আমাদের জন্য কতটা শুভকর, এবং ভবিষ্যতে যদি যেটা শোনা যাচ্ছে যে 9 মাত্রার ভূমিকম্পও হতে পারে, এই ধরনের বিষয়গুলো যদি আসে, তাহলে সেইভাবে আমাদের মানসিক প্রস্তুতিটাও কিভাবে নেওয়া যেতে পারে। কারণ আমি জানি আপনি কিন্তু পোস্ট ট্রমা রিলেটেড যে সাইকোসোশ্যাল সাপোর্ট, সেটা নিয়েও কাজ করে থাকেন। আপনি একজন অর্থনীতিবিদ এবং আপনি একই সাথে সাইকোসোশ্যাল সাপোর্ট নিয়েও কাজ করে থাকেন। সেই বিষয়টা নিয়ে আপনার মূল্যবান মতামত জানতে চাচ্ছি। ওকে, ধন্যবাদ। দেখুন, আপনি যখন প্রথম দিকে অনুষ্ঠানের শুরুতে বলছিলেন না যে আমরা একটা কিছু বলতে যাচ্ছি, আমি নিশ্চিত দর্শকরা এই ভূমিকম্প শব্দটা যে আপনার মুখ থেকে বেরোবে এটাও কল্পনা করেনি। এই শব্দটা বের হওয়ার সাথে সাথে কিন্তু আমার ধারণা যে এক ধরনের ট্রমা তৈরি হয়েছে। মানুষ এই আলোচনাগুলো চলবে সেটা তো আছে, কিন্তু আপনি যেটা দিয়ে শুরু করেছেন যে এই জায়গাটায় 9 মাত্রার ভূমিকম্প হবে, কবে হবে, একজন সাধারণ মানুষ হিসেবে যদি বলি, যেমন ধরুন একটা ক্যান্সার আক্রান্ত রোগী, যে মানুষটা হয়তো জানে যে আর এই কয়দিনের বেশি বাঁচবে না, সেও কিন্তু মনে করে যে আমি আরো কিছুদিন বাঁচবো। তো এই যে 9 মাত্রার হবে না 10 মাত্রার হবে না 12 মাত্রায় হবে, এগুলো আমার মনে হয় যে রুনু সাহেব ভালো করে বলবেন। কিন্তু আমি সাধারণ মানুষ হিসেবে যেটা বুঝি, এই সমস্ত কথাবার্তাগুলো যারা খুব কনফিডেন্টলি বলছেন, তারা আসলে প্রশ্নবিদ্ধ হওয়া উচিত। এবং এই ধরনের ভয় ভীতি যারা চালিয়ে যাচ্ছেন, তারা, পৃথিবীতে তো ভূমিকম্প অগ্রিম জানার কোনো প্রক্রিয়া আবিষ্কৃত হয়েছে বলে আমি জানি না, যতটুকু আমার ভুল হতে পারে। তাহলে এই কথাগুলো বলে আমি জানি না, আমরা ভিউ ব্যবসায়ীদের কথা শুনেছি, আমরা নিউজ খাওয়ানোর কথা শুনেছি। আমি একসময় নাটকের সাথে যুক্ত ছিলাম, শুনতাম যে শোটা কেমন খাইলো।
তো এই যে আমরা একটা কথা বলি, এই যে আমরা কথা বলবো, এখান থেকে আপনারাও দেখা যাবে পোস্ট কার্ড বানাবেন, রিল বানাবেন, নানা কিছু বানাবেন। এই বানাতে বানাতে গিয়ে আমরা মানুষজনকে যে কিমা বানিয়ে ফেলছি সেইটা আসলে কয়জন খেয়াল রাখছে। তো সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এই আলোচনার যে মানসিক, বা আমরা যা করছি সব কিন্তু আলোচনা করছি, জি জি, এবং এই আলোচনা করতে গিয়ে আমরা কত মানুষকে যে অসুস্থ করে তুলতে পারি সেই বোধটা আমাদের প্রথম আসা উচিত। দেখুন, ভূমিকম্প হলে দৌড়ে পালাতে হবে, খাটের নিচে ঢুকতে হবে, না কি জ্বালাতে হবে, সেগুলো একটু টেকনিক্যাল ব্যাপারও বটে। কিন্তু আপনি যে কথাটা বললেন যে ট্রমা তৈরি হয়ে যাচ্ছে মানুষের ভেতরে, বা আপনি আমাকে পরিচয় করিয়ে দিলেন যে সাইকোসোশ্যাল সাপোর্ট, জি, ডিজাস্টার ম্যানেজমেন্ট আমাদের দেশে আগে হতো, বন্যা খরায় কি হতো আমি দেখেছি, তখন টিন দিত, টাকা দিত, খাবার দিত, কিন্তু মানসিক স্বাস্থ্যটা কিন্তু যত্ন নেওয়া হতো না। তো আমার মনে আছে যখন সিডর হলো, তখন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটা প্রজেক্ট থেকে আমাকে বলা হলো যে মেন্টাল হেলথ নিয়ে কিছু করেন। তখন আমি কিন্তু খুলনায় চলে গিয়েছিলাম, মোরেলগঞ্জে, সেই জায়গাটায়। সেখানে গিয়ে এই সাইকোসোশ্যাল সাপোর্ট নিয়ে আমি যখন কাজ করি, তখন আমি বুঝতে পেরেছিলাম যে আমাদের দেশে মেন্টাল হেলথ সার্ভিসটা মানে আমরা ধরে নেই যে হয় পাগল না হলে ভালো মানুষ, কিন্তু পাগল আর ভালো মানুষের মাঝখানে যে কত মানুষ দৌড়াদৌড়ি করছে। এই যে আমরা তিনজন বসে আছি, ভালো করে যদি আপনি ম্যাপিং করেন দেখবেন যে আমাদের তিনজনের সাইকোলজিক্যাল প্রবলেম তিন রকম। যে মানুষটার মন আছে, মগজ আছে, সেই মানুষটা সংবেদনশীল যদি হয়, তার প্রবলেম হবেই। পৃথিবীতে সর্বাঙ্গ সুন্দর কিছু যেমন নেই, একেবারে সুস্থ মানুষও আসলে নেই। পারফেকশন বলতে একেবারে আসলে কিছু নেই, এবং সেই নাড়াচাড়ার জায়গাটা। তো আমি যদি আপনার কথাটায় আসি, এই যে আপনি বলে ফেললেন যে কথায় কথায় বলে ফেলছি যে 9 আসছে, 8 আসছে, 7 আসছে, এই কথাগুলো যে কত কত ক্ষতির হচ্ছে আমার ব্যক্তিগত। এই অনুষ্ঠানে আসার আগে আমি আমার সন্তান, স্ত্রী, ওদের নিয়ে মানে কথা বলছিলাম যে কি হবে, কি যাবে এই জায়গাটায়। তো দেখা যায় যে ওর মা মানে ওর নানির বাড়িতে যায়, আসে, থাকে। তো ওরা কিন্তু খুব একটা এনকারেজ ফিল করে না যে আমিও যাই। কেন? কারণ তোমরা দুইজন যদি মারা যাও তাহলে আমাদের কি হবে? তার মানে দেখেন, আমরা কিন্তু নিজের অজান্তেই, করোনার সময় যেমন একটা এলিয়েনেশন তৈরি হয়েছিল, একাকিত্ব তৈরি হয়েছিল, অন্যদের থেকে ছেড়ে যাবার একটা জায়গা তৈরি হয়েছিল, এরকম একটা জিনিসও কিন্তু হতে যাচ্ছে বা হচ্ছে, তাই তো? এবার আসেন, যদি আমি বলি যে মানসিক অসুবিধার বাইরে আমরা যদি বলি যে এইসব প্রবলেমগুলো কেন হচ্ছে, অনেক আলোচনা হচ্ছে বিল্ডিং কোড নিয়ে, আবাসন প্রক্রিয়া নিয়ে। আচ্ছা, আপনি বলেন তো যে বাংলাদেশ যে একটা ভূমিকম্প প্রবণ এলাকা, এটা কি মানুষ জানতো না? হ্যাঁ, অনেকেই জানতেন। তাহলে সেটা যদি জানতেন হয়, এটা বাদ দেন, ভূমিকম্প ছাড়াও খাবার দাবার, ওষুধপত্র, চিকিৎসা যা কিছু আছে, এর কোনোটা যদি ঠিক মতো না হয়, মানুষের জীবন যে হুমকির মধ্যে পড়তে পারে, এটা মানুষ জানে না। এক্স্যাক্টলি। তারপরে আমাদের দেশের স্বাস্থ্য ব্যবসায়ীরা যা করে যাচ্ছে ওষুধের নামে, চিকিৎসার নামে, তার মানে মানুষকে আসলে হুমকি ধামকি দিয়ে, মানুষকে ভয় ভীতি দেখিয়ে ব্যবসা করার একটা প্রবণতা আমাদের দেশে আছে। আর আবাসন বা মাথা গোজার ঠাঁই এমন একটা জিনিস, সবাই, এই জনবহুল দেশ, মাথা গোজার ঠাঁই একটা দরকার, কোনো রকম একটা হলেও দরকার। তো এই যে মানুষের প্রয়োজন এবং মানুষের আগ্রহের জায়গাটা, সেইটাকে এক্সপ্লয়েট করেছে আসলে ব্যবসায়ীরা। এই যে যারা আবাসন ব্যবসায়ী, এখন আবাসন ব্যবসায়ী, স্বাস্থ্য ব্যবসায়ী, খাদ্য ব্যবসায়ী, যত ব্যবসায়ী আছে, তাদের চেতনার জায়গাটা তো যদি থাকে যে মানুষ ঠকানো হলো ব্যবসা, তাহলে যা হবার তাই হয়েছে। আমরা দেখেছি যে এক সময়, এর আগের কিছুদিন আগে একটা ভূমিকম্প নিয়ে যখন কথা হলো, ভূমিকম্পের পরের দিনই ভূমিকম্প প্রতিরোধক রডের বিজ্ঞাপন বের হয়েছে, তারপরের দিন এইটা বের হয়ে গেছে। তারপরে এখন ভূমিকম্পের ভয়ে 9-10 বলে, আমার তো সন্দেহ হয় যে ভূমিকম্প 9-10 কত হবে এটা কেউ জানে না। তার মানে যারা ভূমিকম্প মানে প্রতিরোধ করার জন্যে এখন যত ভবন আছে, সেই ভবনগুলোতে যেন তাদের শক্তি বাড়ানোর জন্য আরো কিছু ইনভেস্ট করে, আরো কিছু মানে এই যে আমাদের ভূতত্ত্ব নিয়ে যারা বোঝে ওনাদের মতো লোকের যাতে কনসালটেন্সির ব্যবস্থা হয়, হ্যাঁ, বিভিন্ন ইঞ্জিনিয়াররা যেন আরো কিছু কাজ করতে পারে, এরকম সন্দেহ কিন্তু আমার হচ্ছে, আমার হচ্ছে। এখন এর মানে এই না যে ভূমিকম্প নিয়ে আমাদের কোনো প্রস্তুতি নিতে হবে না। এখন প্রস্তুতি আমি নিব, কিন্তু কথা হচ্ছে প্রস্তুতি নিতে গিয়ে যদি আমি অসুস্থ করে ফেলি মানুষকে, মানসিকভাবে, সামাজিকভাবে, তাহলে কি হবে? আমার নিজের সন্তান যদি চিন্তা করে যে আমার
বাবা মা দুইজন একসাথে চলে গেলে তো বিপদ। দেখেন এটা কিন্তু ওর দোষের কিছু না, ওর ভিতরে ভয়টা ঢুকেছে। তো এখন করোনার সময় আমরা দেখেছি যে নিজের স্ত্রী মারা গেছে, তার কবরের কাছে যেতে পারেনি স্বামী, অথবা স্বামী মারা গেছে, তাকে অন্যরা কবর দিয়ে এসছে, স্ত্রী যায়নি। তো এখন আবার কিছু লোক বলে বেড়াচ্ছে যে ঢাকা শহর খালি করে দেন। তাহলে ঢাকা শহর যদি খালি করে দেওয়া হয় তাহলে এই মানুষগুলো কোথায় যাবে? আর ঢাকা শহরের যা কিছু সম্পদ টম্পদ আছে এটা পাহারা দেবে। এইটা কি চোর ডেকে আনার জন্য না ডাকাত ডাকা আনার জন্য? দেখেন এর মানে আমাকে ভুল বুঝবেন না, বা দর্শকরাও ভুল বুঝবেন না যে আমি চাই যে আপনারা এখানে বা আমরা শেষ হয়ে যাই। ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে যে আমার যে জীবনটা, আমি এখানে কথা বলতে বলতে মরে যেতে পারি, এই কথা বলতে বলতে। তা মানুষের জীবন তো এরকমই। আর অপরাধ যেটা করার সেটা হলো মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে ব্যবসা করার যে দর্শনটা, ফিলসফিটা, এইটা থেকে যদি আমাদের দেশের মানুষ দূরে না যায় তাহলে দুর্যোগেও ব্যবসা করবে, ভালো সময় ব্যবসা করবে, খারাপ সময়েও ব্যবসা করবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের আপনি অবতারণা করেছেন। এই যে আবাসন খাত, এখন ঢাকা শহরকে বলা হচ্ছে, জাতিসংঘের যে সর্বশেষ রিপোর্টটি এসেছে, ঢাকা শহর পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম শহর। 36.6 মিলিয়ন লোকের বসবাস এখানে। সর্বপ্রথমে আছে জাকার্তা, ইন্দোনেশিয়ার রাজধানী। তো এত বড় একটা শহরে আমাদের যে আবাসন ব্যবস্থা সেটা কতটা কনজেস্টেড হয়ে গিয়েছে আমরা কিন্তু সেটা নিজের চোখেই দেখতে পাচ্ছি। তো আমরা যখনই এই যে ডিজাস্টার রিস্ক রিডাকশনের কথা বলছি অথবা একটা খোলামেলা আবাসনের কথা বলছি, আবার একই সাথে ভূমিকম্প হওয়ার পরে আতঙ্কিতও হচ্ছি। কারণ কি, আমাদের তো সেই খোলামেলা আবাসনের সুযোগটা তৈরি করে দেওয়া হয়নি। আমরা যাই পাচ্ছি আবাসন সংকটের জন্য তাই নিতে বাধ্য হচ্ছি। এমত অবস্থায় যে সামাজিক দায়বদ্ধতাটা, এটা আমাদের এখানে কেন এত অনুপস্থিত? কেন আমরা আমাদের এসডিজিতে বলা হলো যে আপনারা সবাই খোলামেলা আবাসন করবেন, আপনারা সবাই করবেন, স্মার্ট সিটি গড়ে তুলবেন। তো সেই জায়গায় আমরা কেন এই ঘিঞ্জি কনজেস্টেড লিভিংয়ের দিকে গেলাম? এই জায়গার দায়বদ্ধতা আবাসন খাত কি এড়াতে পারে কিনা, এবং এর সাথে সংশ্লিষ্ট যারা আছে, সেটা ল এনফোর্সিং এজেন্সি হতে পারে, সেটা হতে পারে নীতি নির্ধারক সংস্থা, তারাও কি এটা এড়াতে পারে কিনা? কারণ এর সাথে মানুষের নিরাপত্তা এবং ভোক্তার অধিকারের সম্পৃক্ততা রয়েছে। এ ব্যাপারে আপনার অভিমতটি কি? দেখুন, আমি প্রথমে এসডিজি আর এমডিজি নিয়ে বলি। ধরুন মানুষ কেউ আপনার কাছে 1 কোটি টাকা পায়, আপনি টাকাটা দিবেন না বা দিতে পারবেন না। আপনি যদি বুদ্ধিমান হন তারা একটা ডেট দিবেন যে ভাই আমি আগামী 10 বছরের মধ্যে টাকাটা এইভাবে কিস্তিতে কিস্তিতে দিয়ে দিব। আপনি যদি আরো বুদ্ধিমান হন বা আরো যদি চালাক হন, বুদ্ধিমান বলা যাবে না এটাকে, তাহলে আপনি কি করবেন, 8 বছরের মাথায় এসে এটাকে রিশিডিউল করবেন, করে বলবেন যে ভাই আমি তো মোটামুটি এত দিয়েছি, তো আরো যদি কিছু দিতে চাই তাহলে তোমার আরো 20টা বছর সময় লাগবে, আমি এইভাবে দিব। আমার ব্যক্তিগত কাছে এমডিজি আর এসডিজি হচ্ছে এরকম একটা নাটক এই পৃথিবীর জন্য। গরিব মানুষ যেন আন্দোলন না করে, গরিব মানুষ যেন ক্ষেপে না ওঠে, পাওনাদার যেন আপনাকে না ধরে। দেখবেন এই এমডিজি এসডিজির ভিতরে অনেক কথা আছে। জিরো কার্বন এমিশন নিয়ে কথা হয়, সেখানে একটা শব্দ এখন জোড়া হয়েছে নেট জিরো। এই নেট জিরো মানে কি? ওরা আর নাটক। এই নেট জিরো মানে হচ্ছে কার্বন এমিশন বন্ধ হবে না, কিন্তু কার্বন এমিশনকে কোনোভাবে মিনিমাইজ করার জন্য টেকনোলজি বা কিছু একটা দিয়ে বুঝিয়ে সুঝিয়ে বোঝাবে। অর্থাৎ যাদের কার্বন এমিশন যারা করছে তারা যে বন্ধ করবে না, সেই জন্য জিরোর সামনে একটা নেট বসিয়েছে। জিরো তো জিরোই। এক্স্যাক্টলি। কিছু বাস আছে না, দেখবেন বলে যে গেট লক, বা তারপরে বলে সম্পূর্ণ গেট লক, তারপরে বলে সম্পূর্ণ বিরতিহীন গেট লক, কিন্তু গেট খোলা। আল্লাহর কসম গেট লক। এটা নাই বললাম। তো এখন এই এমডিজি এসডিজি টার্গেট নিয়ে সত্যি কথা বলতে আমার কথা বলার কোনো রুচি হয় না। এটা হচ্ছে বেসিক্যালি এক ধরনের মানে একটা পরিবেশ তৈরি করে রাখা হয়েছে যাতে সব মানুষ আশায় থাকে, একটা মূলা টাইপের জিনিস, ক্যারট, যে এটা হবে একদিন। এটা হলো আমার ব্যক্তিগত, এটা যে যেভাবে নেয় নিতে পারে। এইবার আসেন, আপনি আবাসন শিল্পের কথা বলছেন যে এইটা আপনি যদি পুরো দেশের ইকোনমিক প্ল্যানটা করেন, ঢাকা নির্ভরিত সবকিছু করে রেখেছেন, আপনার এয়ারপোর্ট, আপনার ক্যান্টনমেন্ট, আপনার সচিবালয়, শুধু যেটা পেরেছেন গাবতলী আর এই মহাখালীতে বাস স্ট্যান্ডগুলি একটু সরাতে পেরেছেন নিজেদের স্বার্থে। তো আমার দেশের সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড, সমস্ত জিনিস যদি একটা কেন্দ্রের মধ্যেই হয় তো মানুষ সেই মুখী হতে বাধ্য। তো আপনাকে তো প্রথম কথা হচ্ছে যে ঢাকার আশেপাশে ডোবা, নালা, নর্দমা, খনি সব তো বন্ধ করা হয়েছে কেন? বা বাংলাদেশ নদীমাতৃক,
নদীমাতৃক বাংলাদেশের নদী পথের কোনো খবর আছে? এই গাবতলী দিয়ে একটা নদী পথ হয়েছিল, সেটাও বন্ধ করা হয়েছে। অনেকে আমাদের দেশে বলবে যে জাইকা আমাদেরকে অনেক সাপোর্ট দিয়েছে, রোড কনস্ট্রাকশন করে দিয়েছে। আরে ভাই, জাইকা আমাদেরকে সাপোর্ট দিয়ে রাস্তাঘাট বানিয়েছে গাড়ি বিক্রি করার জন্য, এইটা বুঝতে হবে না? এবং ওখানকার যে গাড়িগুলো ডিসপোজ করতে হলে উল্টো জাপানকে খরচ করতে হতো, সেই জাপান তার পুরনো গাড়ি আমার এখানে রিকন্ডিশন হিসেবে বিক্রি করছে। তো সেই চলার রাস্তা যত বাড়াতে পেরেছে, তত আমার রেলপথ নৌপথ ডিসকারেজড হয়েছে। তো এই জন্য উন্নয়নের যে মডেল, এইটা কোনটা যে উন্নয়ন আর কোনটা যে অনুন্নয়ন, আপনি যখন স্মার্ট সিটির কথা বলেন, এটা বলেন সেটা বলেন, আমার মধ্যে তো এই ভাবনাটাই আসে। এই দেশটা যদি আরেকটু ডিসেন্ট্রালাইজড হতো, জেলা উপজেলা তারপর সমস্ত জায়গায়, তাহলে আজকের আবাসনের যে একটা কেন্দ্রীভূত যে জায়গা তৈরি হয়েছে, এই যে ঢাকা শহর যদি ওরকম ভূমিকম্প হয় পরিত্যক্ত হয়ে যাবে, এই ধরনের ভয় বা এই ধরনের বাস্তবতা তো আসলে তৈরি হয়েছে। এবং এইটা শুধু ভূমিকম্প লাগবে কেন? ভূমিকম্প ছাড়াও কি কোনো জায়গায় বিল্ডিং ধসে পড়ে যায় নাই? জি, কারণ সেখানে পাইলিং ঠিক নাই, সেখানে নাই। এবং আমরা এখানকার মাটির নিচে বা একটা সাধারণ ভূমির যে প্রকৃতি, এটা আমার মনে হয় রুনু স্যার আরো ভালো বলতে পারবে, যে সেই প্রাকৃতিক ভারসাম্যটা আমরা কতভাবে নষ্ট করেছি। কাজেই এই জায়গায় আসলে দায় কাকে দিব আর কাকে দিব না, এটা আসলেই কঠিন। আর আজকে সবচেয়ে বড় কথা ভাই, আপনার এই আলোচনা অনুষ্ঠানে এমন কেউই নাই। আমরা দুইজনই শিক্ষক, দুইজন দুই দিক থেকে কথা বলছি। এখানে একটা প্রতিপক্ষ থাকা দরকার ছিল, যারা এইসব কাজের সাথে জড়িত। তাদের সাথে কথা বললে হতো কি, একপাক্ষিক হতো না। তারা হয়তো আমাদেরকে একটু প্রতিবাদ করতো, আমরা তাদেরকে একটু প্রতিবাদ করতাম। তাতে করে দর্শক যারা, তারা নিজেদের ভিতরে একটা উদ্দীপনা পেত। রাইট, ধাপে ধাপে আমরা সেই জায়গায় পৌঁছবো। এবং প্রথমেই আপনি যে একটা ইনসাইট আমাদেরকে দিলেন, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা এই মুহূর্তে ভূমিকম্পের কারণে ট্রমায় আছেন, তাদের কিছুটা হলেও মনোবল দিবে বলে আমি মনে করছি। এবং পাশাপাশি আবাসন খাত নিয়েও যেটা বললেন, যে আসলে সামগ্রিক উন্নয়ন, একটা ইন্টিগ্রেটেড বা সমন্বিত উন্নয়ন দরকার। একটা সুনির্দিষ্ট খাতের উপরে আসলে আমরা দায় চাপানোর সুযোগও নেই, কারণ সামগ্রিক উন্নয়ন যখন ভারসাম্যপূর্ণ হবে, তখনই আমাদেরকে একটা সামগ্রিকভাবে উন্নত জাতি হিসেবে বিবেচনা করা হবে, এটাই স্বাভাবিক। তো আমি আসলে এই পর্যায়ে চলে যেতে চাচ্ছি প্রফেসর জামাল উদ্দিন রুনুর কাছে। একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসলো আমাদের আলোচনায়, যে ভূমিকম্পের পূর্বাভাস নিয়ে, যে আমরা কি আসলেই জানি যে কত মাত্রার ভূমিকম্প হবে, কি হবে? তাহলে এই যে আমরা দেখতে পাই মোবাইলে অ্যালার্ট আসে, বিভিন্ন পেজ থেকে, ফেসবুক পেজ থেকে দেওয়া হয় যে অমুক দিন অমুক মাত্রার ভূমিকম্প হতে পারে। তো এই যে পূর্বাভাসগুলো, এগুলো কিভাবে আসে আসলে? ধন্যবাদ। আপনার মাধ্যমে ফেস দ্য পিপলের অগণিত দর্শক শ্রোতাকেও আমি অভিনন্দন জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনা শোনার জন্য। প্রথমে আমি আপনার প্রশ্নের উত্তরের আগে ধন্যবাদ জানাই মিজান ভাই, আমরা অবশ্য রাজু ভাই বলি, আমার খুব পরিচিত বড় ভাই, চমৎকার করে বলেছেন। উনি কথা বলেছেন যেগুলি আসলে আমাকেও সমৃদ্ধ করেছে। সাইকোসোশ্যাল যে ইস্যুসগুলো আছে, সেটা দিন শেষে যাই কিছু করি না কেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পলিটিশিয়ান, দিন শেষে সবই সোশ্যাল। সোসাইটি কিভাবে রেসপন্স করছে, সোসাইটি কিভাবে অ্যাক্ট করছে, সোসাইটির কোন ধরনের সমস্যায় পড়ছে, এগুলি নিয়ে কিন্তু আমাদের নিরন্তর টেকনোলজি বলেন, যাই বলেন না কেন, আমাদের অনুষঙ্গগুলি ওইটার দিকেই। সে অর্থে ভূমিকম্প এবং এই জনিত যে সকল ট্রমা অথবা সাইকোলজিক্যাল ইম্প্যাক্টস টুয়ার্ডস দ্য সোসাইটি, সেটা নিয়ে এক্সেলেন্ট কথা বলেছেন। এবং আরও মজার কথা বলেছেন, আমি একমত, যে আসলেও আমাদের সমস্যা নিয়ে ব্যবসা বাঙালির ঐতিহ্যের সাথে যুক্ত। পুরনো জায়গায় না যেয়ে বলি যে এইবারে এই দুর্যোগটা আপনি একটু খেয়াল করে দেখেন, আমাদের এখানে মোটা দেখে যদি 3টা দুর্যোগ বলি, সাইক্লোন, বন্যা, ভূমিকম্প, এটা হয় না। কিন্তু মজার ব্যাপার, এর ইম্প্যাক্ট সোসাইটিতে, ইম্প্যাক্ট শ্রেণীটা কিন্তু বড়। রিচ পিপল, মানে যার বিল্ডিং আছে, হ্যাঁ, যার আছে, গরিব মানুষ যারা কুড়ের ঘরে থাকছে বা বিভিন্ন জায়গায় থাকছে, দে আর মোর সেফ। সেই জায়গা থেকে যারা ঢাকা আসার জীবনে সুযোগ নাই, অথবা স্ল্যাম্বে আছে, ঢাকা আছে কিন্তু বস্তিতে আছে, দে আর মোর সেফ ভূমিকম্পে। সে কারণে এইটার যেমন ব্যবসায়িক দিকটাও খুব চমৎকার ভাবে হয়, যে এখন ফ্ল্যাট, আমরা ভূমিকম্প মুক্ত একটা বিল্ডিং, এখানে আপনার ফ্ল্যাট কিনুন, এত টাকা স্কোয়ার ফিট, আমরা এই করেছি ওই করে, যেটা নিজের বললো, ফাইন।
এটা একটা দিক। আর পূর্বাভাসের কথা আপনি যেটা বললেন, আপনার প্রশ্নের উত্তরে যাই। জি। ভূমিকম্পের ব্যাপারে লাস্ট USGS যে প্রেডিকশনসের রেসপেক্টে যে কথা বলছে, নো ওয়ান ক্যান সে হুইচ টাইম, হোয়েন, হোয়ার ইট উইল বি হ্যাপেন্ড, কেউ বলতে পারে না। আচ্ছা। কারণ কি, আমাদের যে টুকটাক রিসার্চ গবেষণা করা হয়েছিল 1970 সালের দিকে, চায়নায় একটা ভূমিকম্পকে তারা স্বল্প মানে মাঝারি মাত্রা ভূমিকম্পকে প্রিডিক্ট করার একটা দাবি করেছিল। সেই ফর্মুলা দিয়ে পরবর্তীতে কিন্তু আর কাজ করেনি। তার মানে প্রিডিকশনস করাটা মুশকিল, কখন কোথায় হবে। তবে প্রিডিকশনসের জন্য আমরা প্রিডিকশনস, ওয়ার্নিং, ফোরকাস্টিং, এই তিনটা জিনিস কিন্তু আছে। হ্যাঁ, ফোরকাস্টিং আমরা যেটা বলি যে হ্যাঁ এখানে এই জায়গায় এই সময় এই দিকে হতে পারবে, তো সেইখানে আমাদের প্রিডিকশনসের ক্ষেত্রে আমরা বলি যে শর্ট টার্ম যদি বলি কয়েকদিন থেকে 1 বছরের মধ্যে, আর যদি মিড টার্ম বলি 1 বছর থেকে 10 বছর, আর যদি লং টার্ম বলি 10 বছর থেকে 100 বছর, 200 বছর, 400 বছরের মধ্যে হতে পারে। তো সেখানে অনেকগুলো তরিকা ব্যবহার করা হয় প্রেডিকশনসের জন্য। একটা হচ্ছে সাইসমিক গ্যাপ। আমরা জানি যে এইটা একটা ফল্ট লাইন, এটা একটা সাইসমিক প্রবণ এরিয়া, হিস্ট্রিক্যালি প্রচুর আর্থকুয়েক হয়েছে। টাইমটাকে বসাই দিয়ে আমি ভাবি যে এখানে একটা হয়েছে, এখানে একটা হয়েছে, অতএব মাঝখানে হওয়ার সম্ভাবনা আছে। বা একটা নির্দিষ্ট দূরত্ব পরপর হচ্ছে, দেখা গেল যে একটা গ্যাপ তৈরি হচ্ছে, যে 100 বছর, 200 বছর, 300 বছর হচ্ছে, নেক্সট এখানে হতে পারে। এটাকে বলি আমরা সাইসমিক গ্যাপ অ্যানালাইসিস করে বলি যে আগামীতে এই জায়গাটা হওয়ার সম্ভাবনা আছে। কবে হতে পারে সেটা হলো যে ওই যে পুরোনো আর্থকুয়েক গুলার রিকারেন্স টাইমটা, হ্যাঁ, তার ইন্টারভ্যাল টাইমটাকে মাথায় রেখে আমরা বলি। সেই অর্থে কিন্তু বাংলাদেশে অনেকে বলে যে আমাদের প্রতি 100 বছর পর পর একটা আর্থকুয়েক হতে পারে, 200 বছর। সেরকম একটা সাইসমিক গ্যাপকে কিন্তু মাথায় রেখেই কথা বলি, একটা সাইকেলকে কল্পনা করা হয়। আমাদের মেজর দুটা বাউন্ডারি আছে। একটা হলো ডাউকি ফল্ট বরাবর যে বাউন্ডারি, যেটাকে আমরা বলি যে ইন্ডিয়ান প্লেট ইলিউশন প্লেটের সাথে কনভার্জেন্ট বাউন্ডারিতে যেটা হচ্ছে। আরেকটা হচ্ছে আমাদের যে সাবডাকশন জোন, যেটা হলো যে আমাদের ইন্দো বার্মা একেবারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পর্যন্ত যে থ্রাস্ট ফল্ট, যেটা সুইচার জোন বলি, অনেক সময় এটা আমরা বলি যে ট্রান্স এরিয়া, এই জায়গাটাতে প্রচুর আর্থকুয়েক হয়। তো এই আর্থকুয়েকগুলার অকারেন্স টাইম এবং প্লেস, এই দুটাকে সামনে রেখে কিন্তু আমরা এক ধরনের প্রেডিক্ট করি। এটা একটা। আরেকটা হলো অ্যানোমালাস বিহেভিয়ার অফ দ্য অ্যানিমেলস, মানে ভূমিকম্প হওয়ার আগে অনেক প্রাণী টের পায়। এক্ষেত্রে বলিনি, আমাদের যখন ভূমিকম্প হয় তখন 3 ধরনের ওয়েভ তৈরি হয়। হ্যাঁ, পি ওয়েভ, এস ওয়েভ, এই দুটাকে বলি বডি ওয়েভ। পি ওয়েভ হচ্ছে প্রাইমারি ওয়েভ, বাংলায় যদি বলি এটাকে দীঘল তরঙ্গ আমরা বলি। এটা আসলে ভলিউমেট্রিক ফোর্সের মধ্যে যায়। এটা মজার ব্যাপার হলো পি ওয়েভ ক্যান পাস থ্রু দ্য সলিড, লিকুইড অ্যান্ড এয়ার, একমাত্র এইটা। তো পি ওয়েভ অ্যান্ড ফাস্টার দেন এস ওয়েভ, অফকোর্স সারফেস ওয়েভের চেয়ে আরো ফাস্টার, প্রায় দ্বিগুণ। যার ফলে পি ওয়েভ ফার্স্ট টাইম চলে আসে, যেটার ইন্টেন্সিটির কারণে এটা ক্ষতি কম, এটা অতটা ডিস্ট্রাক্ট করতে পারে না। আচ্ছা, মানে এটা ওয়েভ লেন্থ এবং সবকিছু মিলে এ তখন কিন্তু বাতাসেও চলে আসতে পারে, লিকুইডের মধ্যে যেতে পারে। যার ফলে অনেক অ্যানিমেল কিন্তু এই পি ওয়েভটাকে আগে সার্চ করতে পারে। আমি যদি ধরি এটা ট্রাভেল টাইম এস ওয়েভের 2 সেকেন্ড, তাহলে পি ওয়েভ ক্যান পাস 1 সেকেন্ড আগে। আচ্ছা, তাহলে যার ফলে এই বিষয়টার একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়ে গিয়েছে। হ্যাঁ, অফকোর্স। আচ্ছা, আর এর সাথে কি হয়, এস ওয়েভ। এস ওয়েভ আবার 2 ধরনের, রেল ওয়েভ এন্ড লাভ ওয়েভ। মানে এই সারফেস ওয়েভ, এস ওয়েভ বলতে সারফেস ওয়েভ, আর শেয়ার ওয়েভ যেটা এস ওয়েভ, শেয়ার ওয়েভটা হচ্ছে আর তরঙ্গ। এ আসলে সলিড দিয়ে যেতে পারে না, সলিড দিয়ে যেতে পারে, লিকুইড দিয়ে আর এয়ার দিয়ে যেতে পারে না, কারণ এ আকার পরিবর্তন করে চলে। আচ্ছা, পি ওয়েভ ভলিউম পরিবর্তন করে চলে, আর এস ওয়েভ আকার পরিবর্তন করে চলে। বাতাসে তো আকার করা যায় না, লিকুইডেরও না। যার ফলে এস ওয়েভ ইয়ারে আসতে পারে না এবং পানি দিয়েও চলতে পারে না। ঠিক আছে, এই কারণে আরেকটা হচ্ছে সারফেস ওয়েভ। সারফেস ওয়েভ 2 ধরনের, রেল ওয়েভ আর লাভ ওয়েভ। লাভ ওয়েভ হচ্ছে প্লেনার, মানে সে প্রপাগেশন যেদিকে হয়, পার্টিকেল মুভমেন্ট হয় ভার্টিক্যাল, কিন্তু একটা প্লেনে। আর রেল ওয়েভ হচ্ছে প্রপাগেশন যেদিকে হয়, পার্টিকেল চারোদিকে মুভমেন্ট হয় 360 ডিগ্রি দিকে, মানে সেই ইলিপ্টিক্যাল। যার ফলে আমাদের শ্যালো আর্থকুয়েকে, এবার যে আর্থকুয়েক হলো কত মাত্রা 5.7, এর আগে কিন্তু 6.2 হয়েছে, এই ধরনের ঝাঁকুনি হয়নি। কেন ঝাঁকুনিটা হলো? একে তো খুব ক্লোজ, আর হলো শ্যালো হওয়ার কারণে এস ওয়েভ যে মাত্রায়
মানে আমাদের মধ্যে বিস্তার লাভ করছে দ্রুত, এবং সার্ফেসে তার যে ইম্প্যাক্ট সেটা কিন্তু মানে বেশি পরিমাণে। এটা যদি ডিপে হতো আমরা কিন্তু এই ধরনের অনুভব করতাম না। তার মানে আমাদের আর্থকোয়েক হলেই হবে না, আর্থকোয়েকের যে ওয়েভগুলো ক্রিয়েট করতেছে তার বিহেভিয়ার প্যাটার্ন একটা অন্যতম ইস্যু। দ্বিতীয় ইস্যু হলো যে বিভিন্ন জায়গায় আমাদের সাইসমিক প্রিডিকশন বলি না, কয়েক সেকেন্ড আগে জানা যায়, 10 সেকেন্ড আগে, 10 সেকেন্ড আগে। এটা ডিপেন্ড করে কোথায় হচ্ছে আর কত দূরে আমি প্রিডিকশনটা করছি, কারণ ট্রাভেল টাইম একটা ব্যাপার। সাধারণত থার্মরুলে 10 সেকেন্ড আগে আমাদের মোবাইলে অনেক সময় কিন্তু প্রিডিকশন জাপানে কিন্তু চলে আসে, কারণ ওই যে পিওএফ, সে কিন্তু পিওএফ সেন্স করে কিন্তু দ্রুত অটোমেটিক সেন্সর বেস জেনারেশনস এর মধ্যে দিয়ে করে ফেলে, যেটা ভলিউম বেসড, রাইট। সে খুব ফাস্টার, প্রায় 5.5 থেকে 6 কিলোমিটার পার সেকেন্ড। তার মানে আমাদের রুনু স্যার যেটা বলছে যে এই ভূমিকম্প নিয়ে একদল জ্যোতিষও কাজ করছে, বিজ্ঞানীরাও কাজ করছে। হ্যাঁ, অবশ্যই বিজ্ঞানী। এই যে জ্যোতিষদের ব্যাপারে আপনাদের কি মানে তাদের থামানোর কোনো কিছু আছে না? এখন ব্যাপারটা হচ্ছে কি, জ্যোতিষ মানে জ্যোতিষ শাস্ত্র বলছি না, মানে এই যে ভবিষ্যৎবাণী করা, আপনার সায়েন্টিফিক্যালি একজন জ্যোতিষ হয়ে যাচ্ছে, কারণ আপনি তো আসলে অ্যাকচুয়াল টাইম বলতে পারতেছেন না, অ্যাকচুয়াল প্লেস বলতে পারতেছেন না, অ্যাকচুয়াল আপনার ম্যাগনিটিউডও বলতে পারতেন, তার পরিমাণটা কি পরিমাণ। আমি বলতে আমজনতার জন্য আমি যেটা বলি যে আমাদের জনগণ এই টেকনিক্যাল জিনিসগুলো তো বুঝবে না, দরকার নাই, বুঝার দরকারও নাই, আমি আপনার সাথে একমত। কিন্তু আমাদের জনগণকে দিক নির্দেশনা দিবে কে? দিক নির্দেশনা দিবে জনগণের পক্ষ হয়ে সরকার, রাষ্ট্র। তো সরকার রাষ্ট্র এই জায়গাটায় লিড করে না, করতেছে না। কি করতেছে? সরকার বিভিন্ন ধরনের ইনস্টিটিউটের মধ্যে দিয়ে যে কাজগুলো করা দরকার তা কিন্তু করছে না। ফর এক্সাম্পল আমি বলি, আপনি বাড়ি করেছেন, আমি বাড়ি করেছি না, বা আমরা বাড়ি করি না, বাড়ি করে আমরা সয়েল টেস্ট করি, অনেক সময় করি, কারণ দেখতে চাই। কয় টাকা করি? 15,000, 20,000, 30,000 টাকা একটা সয়েল রিপোর্ট হয়, একটা ছোট বাড়ি ব্যক্তি। এটা কি সম্ভব? 3টা বোরহোল যদি করি, 3টা বোরহোলের যদি আমি স্পিটি সহ, ড্রিলিং সহ তার লিকুইফিকেশন টেস্ট করি, বা আটারবাগ লিমিট করি, বা ট্র্যাক সেল টেস্ট করি, আপনি বুয়েটের রেটটা দেখেন তো কত? একটা টেস্টের তো 1,25,000 টাকা। আপনি লিকুইফিকেশন টেস্ট করতে গেলে বা ভাইব্রেশন টেস্ট করতে গেলে, মাইক্রোটিউমর দিয়ে যে টেস্ট করতে যান বা সাইসমিক অন্য টেস্ট করতে যান, টোটাল প্রক্রিয়াটা না হলে 4-5 লাখ টাকার একটা মামলা, ন্যূনতম ছোট একটা 3 কাঠার প্লটে বাড়ি করার জন্য টেস্ট করতে হবে সয়েল। বাট আমরা তো 20,000 টাকা দিয়ে পাচ্ছি। তার মানে হচ্ছে যে আপনি বলতেছেন যে যেমন আমরা শিক্ষা ব্যবস্থার মধ্যে দেখতে পাচ্ছি যে আমার শিক্ষাটিকার চেয়েও সার্টিফিকেটটা দরকার, জি ঠিক ওই টেস্টের ক্ষেত্রেও তাই। এক্স্যাক্টলি। আমি আরেকটু বলি আপনাদের বোঝার জন্য, যে সাইসমিক যখন একটা জায়গায় ভূমিকম্প তৈরি হয়, তার কম্পন পানির মধ্যে যেরকম ঢেউ যেরকম ছড়িয়ে যেতে চায় সেরকম ছড়াতে থাকে। আচ্ছা, এই ছড়ানোর ফলে কোন জায়গায় বিল্ডিং ধসে পড়বে, কোন জায়গায় পড়বে না, এটা কিন্তু সয়েল কোয়ালিটির উপর ডিপেন্ড করে। দেখেন, একই মাত্রার ভূমিকম্প খুব কাছাকাছি এলাকা পার হয়ে যায়, দূরে একটা এলাকার বিল্ডিং ধসে পড়ছে। দেখা গেছে কি ওর কাছের যে সয়েল সেটা খুব ফার্ম ছিল, তার শেয়ার অফ ভেলোসিটি ক্যাপাসিটি অনেক হাই, সে লোড বেয়ারিং ক্যাপাসিটি হাই, কিন্তু একটু পরে যায় কাদামাটির একটা জোন, সে কিন্তু নরম মাটি, সে নরম মাটি পেয়ে কিন্তু ওখানে ওয়েভলেন্থটা বেড়ে গেল। যেমন আমি এটার সামনে যদি একটা রশি বাঁধি আর আমি এটা একটু করে লাড়া দিই, রশি কিন্তু বড় ধরনের হবে। ঠিক সিম্পলি এই সাইসমিক বিহেভিয়ার সারফেসের উপর দিয়ে যখন প্রবাহিত হয়, সয়েলের মধ্যে দিয়ে যখন যায়, সে নরম সয়েল পেলে ওইখানে তার ওয়েভলেন্থ বেড়ে যাবে, ওইখানে তার ইয়াটা বেড়ে যাবে। যার ফলে আমাদেরকে এই কারণেই প্রতিটি জায়গার একটা ম্যাপ তৈরি করা দরকার, জিওলজিক্যাল আর জিওটেকনিক্যাল হ্যাজার্ড ম্যাপ। হ্যাঁ, সেই হ্যাজার্ড ম্যাপ আমাকে বলে দিবে কোন অঞ্চলটা হাই রাইজ বিল্ডিং এর জন্য সুইটেবল, কোন এলাকাটা লো রাইজ বিল্ডিং এর জন্য সুইটেবল, এবং তার ফাউন্ডেশন ম্যাটেরিয়ালস কত হবে, তার ফুটিং গুলা কোথায়। এই যে ঢাকা শহরের আশেপাশের যে নালা নর্দমা নদী যা ছিল ভরাট করে ফেলছে, এইটা কি না জেনে ভরাট করেছে? না, জেনে ভরাট করে, না জেনে ভরাট করে। আমি যদি ধরেন আমি জেনে ভরাট করলাম, না জেনে ভরাট, কিন্তু আমি যখন বিল্ডিং করতে যাব তাহলে তো আমার বিল্ডিং যেখানে স্ট্রেংথ পাবে সেখানে আমার যেতে হবে। কিন্তু মোস্ট অফ দ্য কেসে কি হয়, তাদের যে পাইলিং গুলা করে, সে পাইলিং গুলা কোথায় কোন লেয়ারে ফুটিং দিচ্ছে সে ব্যাপারে অনেক ক্ষেত্রে, যেমন ইদানিং আমরা কিন্তু শুনি যে পুরানো ঢাকা নিয়ে কথা হয়, এটা নিয়ে হয়, আবার বসুন্ধরা বা এরকম কোনো খুবই যেগুলো অনেক বড় লোকের জায়গা সেটা নিয়েও কথা হয়। এটা একটু বলবেন?
আসলে বড় লোকের জায়গা আর গরিব লোকের জায়গা তো নাই। বড় লোক বা গরিব লোক তারা তো টাকার অভাবে পাইলিং করে না। আমাদের দেশে বিল্ডিং করা, আমাদের দেশে নগর পরিকল্পনা মূলত জিওমরফোলজি দেখে, লোকেশন দেখে দেখে হয়েছে। জিও টেকনিক্যাল, মাটির নিচের মাটি কেমন, আমরা দেখতেছি এটা লেক, কিন্তু ওর নিচে কিন্তু মাটি ভালো হতে পারে। আমরা দেখতেছি এটা উঁচু জায়গা, ওর নিচে কিন্তু মাটি খারাপ হতে পারে। এই দুটা জিনিসকে কনসিডার করে যেমন নগর পরিকল্পনাও করা হয়নি, তেমন বেচা কিনাও হয় না জমি জমা, যার ফলে বড়লোকরা এক জায়গায় বসবাস করে ওই জায়গার জমির দাম বাড়বেই, এটি স্বাভাবিক, তাদের সুযোগ সুবিধাগুলো ইত্যাদি। না, আমার বিষয়টা হলো এই যে ভূমিকম্প হলো, আমি ধরে নিলাম প্রেডিকশনস বা অন্যান্য যেগুলো পূর্বাভাস সেগুলি যেহেতু নাই, এটা হতে পারে, হলে ইম্প্যাক্টটা আমরা কমিয়ে আনবো কিভাবে? ডিজাস্টার ম্যানেজমেন্টে আমরা যেটা দেখি, প্রথমত রিস্ক আইডেন্টিফিকেশন করা। রিস্ক আইডেন্টিফিকেশন করলে সেটা প্রিভেন্টিভ, মিটিগেটিভ, প্রিপেয়ারনেস প্রোগ্রামের মধ্য দিয়ে আমার এক ধরনের প্রস্তুতি, যেটাকে আমরা ডিআরআর বলি, ডিজাস্টার রিস্ক রিডাকশন। তারপরও রেসিডুয়াল রিস্ক থেকে যাবে, এরপরও আমি অনেক রিস্ক কভার করতে পারবো না। যেই রিস্কটাকে আমি কমব্যাট করতে হবে ডিউরিং দ্য প্রবলেম বা আফটার দ্য প্রবলেম, সেইখানে আমাদের বাংলাদেশে সিডিএমপি, কম্প্রিহেনসিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট, আফটার 2004 এর সেই সুনামি, গ্রেট সুনামির পরে ইয়াতে ওই যে ইন্দোনেশিয়ার পাশে একটা দ্বীপে যেটা হয়েছিল, তারপরে কিন্তু সিডিএমপি একটা কিন্তু প্রজেক্ট হাতে নিয়েছিল, তার মধ্যে দিয়ে কন্টিনজেন্সি প্ল্যানের কথা বলা আছে। সেই অনুযায়ী আমরা কি আমাদের সিটিটাকে এই 20 বছরে কোনো প্রকার চেঞ্জে আনতে পারলাম? পারিনি কিন্তু। ফর এক্সাম্পল, আপনি ভূমিকম্পে বিল্ডিং পড়ে গেছে, মানুষ চাপা পড়ছে, সেটা একটা দিক, কিন্তু তার চেয়েও বড় বিষয় হবে আপনি মাটির নিচে যে আপনার গ্যাস লাইনগুলা বিস্তৃত, এইটা বরং মারাত্মক। আপনি বিল্ডিং পড়ে গেছে, আপনি কিন্তু বেঁচেও যেতে পারেন, কিন্তু আপনি বিল্ডিং এর নিচে যদি আগুন ধরে আপনি কিছুই বাঁচবেন। রাইট, আগুন ধরলে তো বিল্ডিং পড়ারও দরকার নেই। আমাদের গ্যাস লাইন, বিদ্যুৎ লাইন, পানি লাইন, সুয়ারেজ লাইন, এইগুলি কি ভূমিকম্প রেজিলিয়েন্ট করে করা হয়েছে? হাস্যকর বিষয় হলো, দেখেন আমাদের পাইপ লাইনের মাধ্যমে গ্যাস বিতরণ, এটা তখন একটা ইয়া ছিল, তখন করেছে। আধুনিক বিশ্বে, আধুনিক শহরে কখনোই পাইপলাইনের মাধ্যমে গ্যাস বিতরণ করে না। সেটা শুধুমাত্র বাণিজ্যিক বা কস্ট ওরিয়েন্টেড না, এটা মাল্টি ডাইমেনশনাল ইম্প্যাক্টের কারণে কিন্তু এই ধরনের সার্ভিসে যায় না, কিন্তু আমরা এটাকে বলবৎ রাখছি। দেখেন, এটা কিন্তু আমাদের জন্য আরেকটা প্রবলেম, গ্যাসের চুরি, গ্যাসের মিসইউজ। যে পরিমাণ গ্যাস পাইপলাইন দিয়ে আমরা বিতরণ করি, তার ইনফ্রাস্ট্রাকচারের জন্য ব্যয় করি, তার চেয়ে খুব ইজিলি জনগণকে সাবসিডি দিলে আমরা সিলিন্ডার বা অন্য কোনো ফরম্যাটে এটা কিন্তু দিতে পারি। উপরন্তু আমরা ভূমিকম্পের ঝুঁকি ঢাকা শহরে বা সিলেট শহরে অথবা চট্টগ্রাম শহরে আমরা যেটা প্রিডিক্ট করতেছি, তার ম্যাসিভ একটা আপনার রিস্ক আমরা রিডিউস করে ফেলতে পারি। এখানে আমি এইটা আমার রিকমেন্ডেশন বিষয় জানতে চাই। পানি সাপ্লাই ক্ষেত্রে, বিদ্যুৎ সাপ্লাই কিন্তু তাই। এক্স্যাক্টলি। তো এই যে আমরা মাটির নিচ দিয়ে আন্ডারগ্রাউন্ডে যে আমরা গ্যাস পাইপলাইন এস্টাবলিশ করেছি, সেটা চলছে, এখনো চলছে। তো হঠাৎ করে তো এটা চেঞ্জও করা যাবে না বা এটা উঠিয়েও ফেলা যাবে না। আপনার মতামত কি, এটা কি ঠিক করা যাবে শর্ট টার্মে? আমি সরি, এটার 3টা ধাপ আছে। একটা হচ্ছে শর্ট টার্ম, একটা হচ্ছে মিড টার্ম, একটা হচ্ছে লং টার্ম। আমার আর্থকোয়েক এই মুহূর্তে যদি আমার হুশ উঠে, তাহলে হুশ উঠলে প্রথম কাজ করা হলো আজকে থেকে যা কিছু নতুন হচ্ছে তা আর্থকোয়েক রেজিলিয়েন্ট করে হবে। ঠিক আছে, প্রথম। দ্বিতীয় ধাপ হলো ইমিডিয়েটলি আমি সার্ভের মাধ্যমে, যেটা করেছে রাজুক বলে, ইমিডিয়েটলি কোন বিল্ডিংগুলি, কোন ইনফ্রাস্ট্রাকচারটা, কোন বিষয়টা আমার ঝুঁকিপূর্ণ, ইমিডিয়েটলি রেট্রোফিট করা, তার কন্টিনজেন্সি প্ল্যান তৈরি, রেট্রোফিট করা। থার্ড হচ্ছে যেগুলি সত্যি সত্যি ঝুঁকির কারণ, যতটুকু ইফোর্ট দেওয়া সম্ভব ওগুলিকে ডেমোলিশ করা। ফোর্থ হচ্ছে যে আমি অ্যাওয়ারনেস বিল্ডিং এর মাধ্যমে রেজিলিয়েন্ট ভাবে মানুষের বিহেভিয়ার প্যাটার্নটাকে চেঞ্জ করা। অ্যাট দ্য সেম টাইম একটা ভূমিকম্পের জন্য বিল্ডিং ভেঙে পড়লে কোথায় যায় দাঁড়াবে, কন্টিনজেন্সি প্ল্যানে যে খোলা জায়গা, যে মাঠগুলো আছে, আমরা নদী হয়তো দখল করে ফেলছি, নদী দখলের জন্য হয়তো কমিশন আছে, কিন্তু মাঠগুলো যে আমাদের শুধু খেলার মাঠ না, এটা যে বিপদ আপদে আমাদেরকে আশ্রয় দিবে, দৌড়ায় যে মানুষ যে একটা জায়গায় আশ্রয় নিবে, সেই জায়গাগুলি চিহ্নিত করে সেগুলি করা। এবং পাশাপাশি অ্যাটলিস্ট জনপদ দিয়ে রোড নেটওয়ার্কের, কারণ কি আমাদের রোডগুলো তো ন্যারো, এবং ওইটা এরকম একটা বিপদের সময় কন্টিনজেন্সি প্ল্যানে ইভাকুয়েশনসের জন্য কোন রোডগুলি দিয়ে আমি কিভাবে করবে, সেই ধরনের সংস্থাগুলোকে একটা চেইন অফ ওয়ার্কের মধ্যে আনা এবং এর জন্য মক টেস্ট করা।
মহড়াগুলো আয়োজন করা, রাইট, জনগণকে এর সম্পৃক্ত করা, কমিউনিটি বেস। তা না হলে আপাতত যে বুদ্ধি সেটা হবে না, কিন্তু আমার আপাতত যে সমস্যা সেটা করা যাবে না। কিন্তু তার চেয়েও বড় ব্যাপার হলো নগর সাজানোর জন্য ডিসেন্ট্রালাইজড করে। এই ধরনের ঝুঁকিপূর্ণ একটা অঞ্চলে শহরের যে ডাইভার্সিফিকেশন দরকার, যেটা মিজান ভাই কিছু উল্লেখ করেছেন, যে আমাদের ডাইভার্সিফাইড হওয়া উচিত। আমাদের এই জায়গাটা যেমন রাজধানী, এই জায়গাটা তেমন শিল্পনগরী, এই জায়গাটা তেমন ব্যবসা নগরী, এই জায়গাটা তেমন শিক্ষা নগরী, এই জায়গাটা তেমন পলিটিক্যাল সিটি। এইটাকে আমরা ঢাকা সিটিকে হোপেস্ট সিটি ইন দ্য ওয়ার্ল্ড আমরা বানিয়ে ফেললাম ফর এভরি স্টেক হোল্ডার। এই জায়গা থেকে যদি আমরা বের না হই, তাহলে এটি তো একটা মাল্টি ডাইমেনশনাল ইম্প্যাক্ট যে কোনো দুর্যোগে হতে পারে। সেটা শুধুই যে একটা মানে ভূমিকম্প হচ্ছে তা তো না, অর্থনৈতিক দুর্যোগও তো এটার সাথে নেমে আসতেছে, সবকিছুই নেমে আসতেছে না। সেই জন্য আমি মনে করি যে ভূমিকম্পের জন্য পূর্বাভাস যেটা নাই সেটার দিকে মাথা না ঘাটিয়ে, ভূমিকম্প হবে এটা যদি আমরা অনিবার্য মনে করি, জনগণকে প্যানিকের মধ্যে না রেখে আমরা আমাদের সই কাজগুলা নিজের মতো করে আগায় নেওয়াটাই বাঞ্ছনীয়। আর টেকনিক্যাল জায়গা থেকে দেখেন 9 মাত্রা ভূমিকম্প, কেউ কেউ তো জ্যোতিষীর মতো বলেও ফেলতেছে যে এই তারিখে ভূমিকম্প হবে। এগুলি একেবারে ভোগাস, এগুলি বলা ঠিক না। এই মুহূর্তে তো হতে পারে যে ভূমিকম্প। এটা না, আমি আপনাকে আরেকটু অ্যাড করি। আপনি যেহেতু মিডিয়া বা লোকজন দেখছে, দেখবেন 2-1টা চ্যানেলের মধ্যে বলে ফেললো যে আগামীতে আর ভূমিকম্পের কোনো সম্ভাবনা নেই। আবার একজন বলে ফেললো যে এই কয়েকদিনের মধ্যে 9 মাত্রার হবে। এবং আমি বলবো, আমি আপনার কথাটা কেড়ে নিলাম, আপনার ওইটা খুব গুরুত্বপূর্ণ যে সেন্ট্রালি আমরা করোনার সময় কি দেখেছি, সরকারের একটা জায়গা খোলা হয়েছিল, সেখান থেকে নির্দেশনা যেত, লোকজন একটা কমন জায়গা থেকে বোঝা শুরু করেছিল। এই মুহূর্তে সবচেয়ে দরকার হচ্ছে, এটা আমার রিকমেন্ডেশন, যে সরকারের কোন একটা ইউনিট থেকে তথ্য, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, এইটা যদি না যায়, এই ফেস দ্য পিপলের মাধ্যমে আমি একেবারে অনুরোধ করব যে এটা জনগণের একটা দাবি হওয়া উচিত যে ভাই সরকারের কোন একটা সেল হতে হবে যেখান থেকে তথ্যগুলো আসবে এবং মানুষ যেন অন্তত বিভ্রান্ত না হয়। আর এই যে ভিউ ব্যবসায়ী, আমি মিডিয়াতে বললাম না, ভিউ ব্যবসায়ীটা একটা মানসিক রোগের আকার ধারণ করে। রাজু ভাই, আমি একটা পয়েন্ট বলি, আপনার কাছ থেকে আবার কেড়ে নিলাম। দেখেন, সারা পৃথিবীতে ভূমিকম্প সংক্রান্ত, এর দুর্যোগ সংক্রান্ত, এর মিটিগেশনস বা অন্যান্য সংক্রান্ত টেকনিক্যাল জায়গা থেকে ইভেন করণীয় জায়গা পর্যন্ত সাধারণত বলে থাকে হলো জিওলজিক্যাল সার্ভে অফ দোজ কান্ট্রি, যেমন ইউএসজিএস। বাংলাদেশের জিএসবি কে বাদ দিয়ে করা হচ্ছে আপনার আবহাওয়া অধিদপ্তর আমাদের ভূমিকম্প নিয়ে কথা বলেন, অথচ জিওলজিক্যাল সার্ভে বাংলাদেশ আছে। আমি মনে করি জিওলজিক্যাল সার্ভে বাংলাদেশে ভূমিকম্প মনিটর করা, ভূমিকম্পের জন্য রেজিলিয়েন্ট একটা বিল্ডিং কোডকে ফলো করে কিভাবে জিওলজিক্যালি জমি ব্যবহার করা যায় সেই জন্য ডাটাবেস তৈরি করা। আমাদের পুরো বাংলাদেশে যদি জিওটেকনিক্যাল ডাটাবেস তৈরি করি, বিশেষ করে সিটিগুলোতে, তাহলে আমার কোন জায়গাটা বিপদসংকুল, কোন জায়গাটাতে হাই রাইজ বিল্ডিং করা যাবে, কোন জায়গাটা লো রাইজ বিল্ডিং সুইটেবল, যেটাকে আমরা বলি বিল্ডিং সুইটেবিলিটি ম্যাপ, সেই বিল্ডিং সুইটেবিলিটি ম্যাপ যদি তৈরি করি, সেইভাবে যদি গভর্নমেন্ট ডিক্লারেশনস করে, সেইভাবে যদি গভর্নমেন্ট সাপোর্ট সার্ভিসগুলোকে প্রোভাইড করে, এর মধ্য দিয়ে এনকারেজ অ্যান্ড ডিসকারেজের মধ্য দিয়ে পিপলকে যদি অভ্যস্ততা আনা যায়, সেইভাবে যদি কন্টিনজেন্সি প্ল্যান করা যায়, সেটা হবে আমাদের জন্য এডুকেট পলিসি। কিন্তু আমরা দেখেন, যে কাজটা করা উচিত হলো জিওলজিক্যাল সার্ভে অফ বাংলাদেশ, এটা জিওলজিক্যাল একটি ফেনোমেনা, সেখান থেকে মডিউল তৈরি করে ইঞ্জিনিয়াররা, সিভিল ইঞ্জিনিয়াররা বিল্ডিং কোডে কিভাবে এটাকে অ্যাডাপ্ট করা যায় সেই কাজটা তাদের, এবং নগর পরিকল্পনাবিদরা সেইভাবে জনসেন্স ম্যাপকে সাথে রেখে কোন স্থাপনাগুলি কোথায় করা উচিত সেটি। আপনি দেখেন হাসপাতাল, আপনার থানা, এই দুটো তো খুবই গুরুত্বপূর্ণ। জি, এই দুটোই আপনার আর্থকুয়েক রেজিলিয়েন্ট বিল্ডিং আছে নাই তো, তাহলে আমরা কি করব? আমরা তো সেই জায়গাটায় হাত দিতে চাচ্ছি। আমরা বলছি কি, জনগণকে ভয় না দেখে আজকে থেকেই এই নিয়ে কাজ করা উচিত। এবং সিডিএমপি বললাম তো, আমাদের একটা সরকারের জিনিস বা অন্য সরকার ফলো করে না, এটা কিন্তু আমাদের একটা রং আইডিয়া। আমি বলি, এর চেয়ে অনেক ছোট দুর্যোগে একটা সেল হয়েছে, সেখানে হয়তো আমরা টাকা কালেকশনের জন্য দেখেছি যে আমরা বন্যার সময়, খরার সময় একটা জেলার বন্যা নিয়ে দেখা যাচ্ছে হয়তো একটা বিরাট সেল হয়ে ঢাকায় কাজ করেছি। কিন্তু এরকম একটা জাতীয় দুর্যোগের আভাস, এই দুর্যোগে বিল্ডিং যা ভাঙবে, মানুষের মন তো তার চেয়ে বেশি ভাঙছে, এটা বুঝতে হবে। এই আভাসকে মাথায় রেখে আমি কোথায় যাব এটা বলেন, কার কথাটা আমি বিশ্বাস করব?
খুবই দুঃখজনক। সেই বিশ্বাস করার মতো জায়গায় আমাদের যদি ইউএসজিএস এর মতো একটা প্রতিষ্ঠান থাকতো, জিএসবি যদি ওখানে মুখপাত্র হিসেবে কাজ করতো, এর তো আপনারা সেটা নিয়ে আন্দোলন করেন না কেন? আমার মনে হয় আপনি তো এই বিষয়ের লোক না। হ্যাঁ, আমরা অলরেডি বলা হয়েছে, বলা না, এবং আপনার তো অনশনে যাওয়া উচিত এটা নিয়ে। কারণ এই দেশে আমি মনে করি আপনার পাশে আমরা যাব, কারণ আপনি এই বিষয়টা যেভাবে বুঝতে পারছেন, যেভাবে আমাদেরকে বোঝাতে পারছেন, এটা তো ক্যামেরায় বলে ভাই লাভ নাই। আপনি আসেন যে আমরা সরকারের কাছে চাই যে আমাদের এই অসহায় মানুষগুলো যারা রাতে ঠিক মতো ঘুমাতে পারছে না, মানে এটা তো শুধুমাত্র যে ট্রমা না, এটা মানুষকে মানসিক, শারীরিক, সামাজিক, আন্তর্জাতিকভাবে অসুস্থ করবে। উনি যেটা বলছিলেন যে ইকোনমিক প্রবলেম, কোন দেশ ভূমিকম্প প্রবণ হয়ে দেশের মানুষ, এই দেশে মানুষ ছাড়া কোনো সম্পদ আছে? সেই মানুষ যদি ট্রমাটিক হয়ে তাদের যদি পারফরমেন্স কমে যায়, সেই দায়ভার কে নেবে? আমরা একবার বলি ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথা, ইয়াং জেনারেশনের মাথায় এখন ঢুকেছে যে কবে ভিসা করে আমি দেশের বাইরে চলে যাব। রাজু ভাই, আপনার সাথে তো এটার সাথে যোগ করতে চাই, আমাদের ইনভেস্টমেন্টের একটা মোটা দাগে ইনভেস্টমেন্ট হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারে। আপনি খেয়াল করে দেখেন, আমি আরেকটা পয়েন্ট দিই, আপনারা খেয়াল করেন, আমরা যে বিল্ডিং করি, বিল্ডিং এ পাইলিং করি, আচ্ছা পাইলিং করি, এটা তো মাটির নিচে, তো মাটির নিচে মাটিও আছে, পানিও আছে, ওয়াটার লেভেল আছে। পাইলিং করার সময় আমরা কি পানি টেস্ট করি? হয়তো সয়েল টেস্ট করি, পানি টেস্ট করি। বড় বড় পাইলিং যেগুলো 100 ফিট 200 ফিট পর্যন্ত চলে যাচ্ছে, যে বিল্ডিং 10 তলা 20 তলা বিল্ডিং, আমি পানি টেস্ট করি না তো। পানির পিএস একটা ইম্পর্টেন্ট। আপনি যে বিল্ডিং এর যে পাইলিং এ যে সিমেন্ট ব্যবহার করলেন, সেই সিমেন্ট যদি ওই পিএস কে কমব্যাট করতে মিস করে, তাহলে তো আপনি দেখবেন যে সিমেন্ট গোলে খালি বালু আর সুরকি রয়েছে। আপনাকে উদাহরণ দিয়ে বলি, পুকুর দেখছেন না? পুকুরে ঘাটলা দেখছেন না? ইটের ঘাটলা দেখছেন তো? দেখবেন পানির নিচে যে ঘাটলা, ইটগুলা ফাঁকা ফাঁকা, উপরে কিন্তু ঠিক আছে। ওই যে ইটের ফাঁকগুলা যে সিমেন্টে গলে গেছে, পুকুরের পানি পিএস এর কারণে, পিএস কম, অ্যাসিডিক হওয়ার ফলে ক্যালসিয়াম কার্বনেট ডাইলিউট হয়ে যাচ্ছে। তা আমরা যে একে তো আমরা সয়েল টেস্ট করলাম না, দ্বিতীয়ত আমরা পানি টেস্ট করলাম না, তৃতীয়ত আমরা বাজার থেকে যেমনি ইচ্ছে এমনি সিমেন্ট আনলাম। কারণ এই সিমেন্ট টলারেন্স করার জন্য, মানে সরি, এই পিএস টলার করার জন্য যে সিমেন্টটা দরকার, সেটা কিন্তু আমি ডিজাইন করিনি। দেখবেন বড় বড় ব্রিজে কিন্তু আলাদাভাবে ফ্যাক্টরি থেকে সিমেন্ট বানায়। কেন বানায়? ওই টেস্ট করে, ওই পানি টেস্ট করে, ওই সয়েল টেস্ট করে, ওইখানে পিএস মাত্রা কতটুকু, সেই জন্য কোন সিমেন্ট ওখানে টিকবে, সেই হিসাবে কিন্তু আমরা বিল্ডিংটা আন্ডারগ্রাউন্ড ম্যাটেরিয়াল ডিজাইন করি। তাহলে দেখেন কতগুলো ভাগ। হ্যাঁ, এখানে একটু যোগ করতে চাই, এইটা মনিটর করে কি? আপনি তো বিল্ডিং এ যেটা আমাদের সেটব্যাক, সেটা নয় মনিটর করে, যা এদিকে ওয়াল ভাঙে দিতেছে, ওদিকে বিল্ডিং, এইটুকু হয়তো কখনো কখনো দেখি। কিন্তু বিল্ডিং এ কোয়ালিটি প্লাস হচ্ছে বিল্ডিং এর নিচে আমি কি ম্যাটেরিয়াল দিচ্ছি, এই ব্যাপারে কোনো মনিটরিং আছে না। কিন্তু এই যে ওয়াটার কোয়ালিটি টেস্ট করা হয়, জি, বড় বড় আবাসন প্রকল্প যখন নেওয়া হয়, অনেকেই ওয়াটার কোয়ালিটি টেস্ট করেন, তার বিওডি, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড দেখে থাকেন। এটা কি আসলে এখন এই প্র্যাকটিসটা বন্ধ হয়ে গিয়েছে? আমরা জানি যে এই ধরনের ওয়াটার কোয়ালিটি চেক করা হয়ে থাকে। ওয়াটার কোয়ালিটি দুটা দিক আছে। একটা হচ্ছে বিল্ডিং এর ইউজাররা যে ওয়াটার ডিসপোজ করবে, সেটার কোয়ালিটি সারাউন্ডিংস ওয়াটার বডিতে অথবা গ্রাউন্ড ওয়াটার বডিতে কি ইম্প্যাক্ট করবে সেটা করে। কিন্তু আমি বলছি বিল্ডিং ইটসেলফ, সে যে শক্তি নিয়ে দাঁড়ায় থাকবে, সিমেন্ট, খোয়া, বালু, পাথর, এগুলি দিয়ে তো আমার এই যে পাইলিং এ কলামটা তৈরি করলাম, ও মাটির নিচে পানি দীর্ঘদিন যাওয়ার ফলে সিমেন্টটাকে ডাইলিউট করলো, বাকি তো আপনার ঝুরঝুরা হয়ে গেল। তার মানে বিল্ডিংটা লোড 30 বছর 50 বছর পরে কি হবে, সেই জিনিসটা কি আমি এনশিওর করতে পারি? এই কমপ্লায়েন্সটা এনশিওর করার দায়িত্বটা আসলে কাদের? এইটা দুটা দিক আছে। এক, আমি আমার বিল্ডিং করছি, আমার দায়িত্ব আছে নিজস্ব বিল্ডিং করার সময় আমি তো কোটি টাকা ইনভেস্ট করছি মাটির নিচে, এইটুকের জন্য সিম্পল একটা বিষয়, কয় টাকা লাগে পিএস ভালো মতো টেস্ট করতে, ওই অনুযায়ী টেস্ট অনুযায়ী প্রেসক্রিপশন অনুযায়ী আমি সিমেন্ট কিনবো বাজার থেকে, জি, সেই অনুযায়ী সিমেন্টটা ব্যবহার করব, তাই তো? জি। এই সচেতনতা অনেকের নাই, নাম্বার 1। নাম্বার 2, এইটা যে দুর্যোগ তো শুধু ব্যক্তি বিল্ডিং হলেই তা না, দুর্যোগ তো রাষ্ট্রের উপরেও পড়তেছে। তাহলে রাষ্ট্রের একটা বডি, তুমি ঠিক মতো সিমেন্ট দিছো কিনা, তোমার পাইলিং কতটুকু, তুমি কি কি টেস্ট করছো, সেই টেস্টের রেজাল্ট দাও, সেভাবে সিমেন্ট দিছো কিনা, এটাও তো মনিটরিং করা দরকার। অর্থাৎ এই যে সমন্বিত পরিবীক্ষণ এবং মূল্যায়ন ব্যবস্থাপনা, এই জায়গাটাতে আমরা একটা দুর্বল অবস্থানে রয়েছি। আমাদের সামগ্রিকভাবে আমরা দুর্বল ওইখানে তো আছেন। আসলে সত্যি কথা বলতে আপনি যখন অনেক টেকনিক্যাল বিষয় বলছেন, আমার মাথা ঘুরছে। আমার একটা কথাই মনে হচ্ছে যে আমার দেশের মানুষ কার কথাটা বিশ্বাস করবে, এই যে কার কথাটা বিশ্বাস করবে, এই
এর একটা জায়গা যতক্ষণ না পাচ্ছে, মিডিয়া যে যার মতো যখন যে এই যে ভূমিকম্প আর হবে না বলছে, নয় হবে, এটার একটা সেন্সর বোর্ড থাকা উচিত যে কি বলবে না বলবে। কারণ এখন তো মানে আমরা সেই দেখেছি সেই রাসেল ভাইপার এইটা সেইটা নানা রকম মানে কন্টেন্ট ইস্যু এক একটা তৈরি হয়, এক একটা ইস্যু তৈরি হয়। হ্যাঁ, তো এই ইস্যুর জায়গাটায় গিয়ে মানুষকে ধরেন ভূমিকম্পের মতো একটা জিনিস যখন ইস্যু হয় তখন এইটা অনেক ওভারলোডেড হয়ে গেছে, ওভার ওয়েটেড হয়ে গেছে। তো সেই জন্যে চলেন না আমি আর আপনি কালকে প্রেস ক্লাবে শুয়ে পড়ি যে সরকারের একটা জায়গা থাকতে হবে যেইটার ছাড়া মানে পারমিশন ছাড়া মিডিয়া ইচ্ছা করেই কোনো আগাম ভবিষ্যৎবাণী দিতে পারবে না, পারবে এটা আমরা জানি না। দেখেন আমি কিন্তু টেকনিক্যালি জানি না, কিন্তু আমি শুধু এইটুকু জানি যে ওরা যে জানে না ওরা তো সেটাও জানে না, সেটা তো জানতে হবে নাকি। আমি একটা কথা বলি, ডিজাস্টার ম্যানেজমেন্টে আমাদের কিন্তু কম্প্রিহেনসিভ ডিজাস্টার একটা মন্ত্রণালয় আছে এবং আমাদের কিন্তু একটা পলিসিও আছে। এটার অ্যাডভাইজারি কমিটির হেড কিন্তু আমাদের হেড অফ দ্য এক্সিকিউটিভ প্রাইম মিনিস্টার। আচ্ছা, এর আবার টেকনিক্যাল যে এটা আছে, হ্যাঁ, ন্যাশনাল ডিজাস্টার কাউন্সিল কমিটি যেটা, সেটারও হেড। এই দুটা সর্বোচ্চ বডি রাখা হয় কেন জানেন? প্রথমত অ্যাডভাইজারি বডিতে থাকে ওই দুর্যোগ রিলেটেড টেকনিক্যাল লোকজন সহ প্রাইম মিনিস্টার একটা দুর্যোগ হলে ওদেরকে ডাকে যে এরকম ধরুন করোনা হচ্ছে, করোনার মাল্টি ডাইমেনশনাল আছে, সে তাদের সবাইকে ডাকার পরে কি করণীয় ওখান থেকে সে রিকমেন্ডেশন দেয়। কারণ প্রাইম মিনিস্টারের পক্ষে তো আর সব জেনে বোঝা সম্ভব না। বিশেষজ্ঞরা কি বলে, টেকনিক্যাল লোক কি বলে, এক্সিকিউটিভরা কি বলে, মাঠ পর্যায়ের লোকজন কি বলে, এই সমস্যাটার করণীয় কি, সেই করণীয়টার জন্য একটা রিকমেন্ডেশন তৈরি করে। তারপরে যে বডিটা আছে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট কাউন্সিল, সেইখানে যে এই টাস্কগুলো রিকমেন্ডেশনগুলি কারা কারা পালন করবে সে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয় মন্ত্রণালয়ে, যে দিস ইজ ইয়োর ডিউটি। এই কথাটাই তো বলারে ভাই, যে আমরা কি তাহলে ভূমিকম্প কবে হবে তারপরে সব কমিটি হবে, নাকি ভূমিকম্পের আগেই মানুষ যে ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছে তার জন্য কিছু হবে, এবং সেইটা কেন হলো না, এইটা হওয়ার জন্য কি করতে হবে সেটা বলেন। আচ্ছা, কারণ আপনি কিন্তু টেকনিক্যাল লোকজনের মধ্যে একজন। না, আপনাকে মানে ধন্যবাদ। যে প্রথমত আমার মনে হয় হেড অফ দ্য এক্সিকিউটিভ এরকম একটা ক্রাইসিস, আমি যদি অতীতের সমালোচনা না করি, কাউকে যদি দায়ী নাও করি, বর্তমানে ইমার্জেন্সি ওনার আসলে এই কম্প্রিহেনসিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট সিডিএমপি, কম্প্রিহেনসিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট আমাদের একটা ব্যুরোই আছে, তার আওতায় একটা মানে অ্যাডভাইজারি কমিটির একটা বৈঠক করা উচিত, নাম্বার 1। নাম্বার 2, এটা আসলে একটা হলো আরবান প্রবলেম, তো বেসিক্যালি এটা কিন্তু আরবান প্রবলেম। আমাদের যে মাস্টার প্ল্যান বা আরবান প্ল্যানিংটা কেমন আছে, কি হচ্ছে, সেটার উপর একটা রিভিউ করা উচিত। সেই রিভিউর মধ্য দিয়ে আমাদের কন্টিনজেন্সি ইমিডিয়েটলি, আমি হুট করে তো একটা রিভিউ করলাম, রিভিউ করে আমি এমন কিছু পেলাম তা তো আমি চেঞ্জ করে দিতে পারবো না। তারপরে রিভিউর মধ্য দিয়ে শর্ট টার্ম, মিড টার্ম অ্যান্ড লং টার্ম কার্যক্রমগুলি হাতে নেওয়া উচিত। ইমার্জেন্সি আমার যেটা মনে হয়, প্রথমত আপনি যেটা বলছেন প্রথমেই, যে সোশ্যাল জায়গাটায় মানুষকে আশ্বস্ত করা উচিত, তথ্য বিভ্রান্তির মাধ্যমে মানুষকে এখন তো বিপর্যস্ত একেবারে। হ্যাঁ, এই তথ্যটা তাদের মুখ থেকে যখন ক্রেডিবলি বের হবে তখন কিন্তু মানুষ কিন্তু বিভ্রান্তি থেকে মুক্ত হবে। তার মানে শর্ট টার্ম যে অ্যাকশন, তার মধ্যে প্রথম কাজই হলো জনগণকে এই ব্যাপারে পূর্ণাঙ্গ তথ্য দেওয়া এবং সেই অনুযায়ী জনগণের করণীয় ব্যাপারে একটা মেসেজ দেওয়া। হ্যাঁ, আর একটা জিনিস তো আমার মনে হয় এখন অন্তত সবাই মেনে নিবে যে ভূমিকম্পের ব্যাপারে কোনো ভবিষ্যৎবাণী খুব ভালো মতো দেওয়ার কোনো আবিষ্কার পৃথিবীতে নাই। আছে এই প্রাণী অমুক তমুক প্রেডিকশন, অ্যাজাম্পশন, আপনি যেগুলো বলছেন, এইটুক মেনে নিয়েও অন্তত অগ্রিম মন গড়া কথাবার্তা বলে নাড়াচাড়া করে, এবং আসলেই আমার মনে হয়েছে এই যাবৎকালে এই মিডিয়া মানুষের, বিশেষ করে সোশ্যাল মিডিয়া, এবং যার যেরকম কথা বলার ভিতর দিয়ে মানে নাটক করে নানা রকম কিছু করে টোরে যে একটু ভিউ ব্যবসা করে টাকা পয়সা কামিয়েছে, আমি একেবারে বিনীত অনুরোধ করব যারা ভিউ ব্যবসায়ী আছেন তারা অন্তত এই ভূমিকম্পটা নিয়ে আর ঝামেলা করবেন। আমি শেষ করার আগে আমারও দুটো ছোট্ট প্রশ্ন আছে আপনার কথার সূত্র ধরেই। প্রথমত, আপনি একটি গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করেছেন যে খোলামেলা জায়গা, যে আমাদের এই কনজেস্টেড সিটিতে এমনিতেই খোলামেলা জায়গা কম। সেখানে আমরা জানি যারা আমাদের বিল্ডিংয়ের প্ল্যানগুলো অনুমোদন দান করেন
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, তাদের কিন্তু একটা ফারের গাইডলাইন আছে, ফ্লোর এরিয়া রেশিও, এবং সেখানে কতটুকু গ্রাউন্ড কভারেজ পাবেন, তারা কতটুকু ফ্লোর ফার পাবে, কতটুকু তারা হাইট পাবে, সব কিছু কিন্তু সুনির্ধারিতভাবে থাকে। তারপরেও আমরা দেখতে পাই, হরহামেশা শুনতে পাই, এবং যখন বিভিন্ন জায়গায় রাজুক তার মোবাইল কোর্ট পরিচালনা করেন তখন দেখি যে বিল্ডিং হয়ে গিয়েছে, অথচ ফারের যে গাইডলাইন অনুযায়ী তারা এখানে অনুমোদন পেয়েছিলেন তার সাথে তাদের কোনো সংস্রবই নেই। এটি কেন হচ্ছে আসলে? প্রথমত হলো রাজুক কিন্তু এর উপরে কিন্তু এটাকে বলা হয় রিস্ক সেন্সিটিভ ল্যান্ড ইউজ প্ল্যান, তাদের একটা প্রজেক্ট ছিল এবং এই প্রজেক্টটা কিন্তু বড় মাপের প্রজেক্টই করেছে। তার মধ্য দিয়ে তারা কিন্তু এই কন্টিনজেন্সি প্ল্যানের বিষয়গুলি এনেছে, কিন্তু এগুলি থিওরিটিক্যালি রয়ে গেছে। এগুলি প্র্যাকটিসে আনার মতো, এগুলি ইনভিজিলেশন করার মতো বা সার্ভিলেন্স করার মতো রাজুকের, যেমন আমি জনবলের কথা যদি বলি সেখানেও একটা স্কার্টিস আছে, জনবলের এডুকেসির ব্যাপারে বলি সেখানেও এক ধরনের খামতি আছে, ইভেন দিন শেষে গুড গভর্নেন্স বলতে যেটা বোঝায় তাদের সদিচ্ছা, সেখানেও খামতি আছে, প্রফেশনালিজমের অভাব আছে। সব মিলে রাজুক যেটা করছে সেটা হলো এক ধরনের অ্যাডহক বেসিস কিছু লোক দেখানো কাজ করবে। ধরুন ভূমিকম্প হচ্ছে, যেমন আমার বিল্ডিং ওই কালে কিন্তু ফল পাবে, এটা কিন্তু বাস্তব কথা, সবারই পাবে, কিন্তু এগুলি তো প্রোঅ্যাক্টিভ প্র্যাকটিসের মধ্য দিয়ে আমাদের সবারই আসতে হতো। কিন্তু এই জায়গাটা আমি মনে করি যে এই মুহূর্তে রাজুকের ক্ষেত্রে যেটা আমার বলা সেটা হলো ইমিডিয়েটলি কন্টিনজেন্সি প্ল্যানের অংশ হিসাবে রাজুকের অনুমোদনকৃত যে সকল মাঠ আছে, খোলা জায়গা আছে, রাস্তাগুলি আছে, গলিগুলি আছে, সেগুলি যেন কোনোভাবে অবস্টাকল না হয়, কোনোভাবে যাতে আদার অকুপেন্সিতে না আসে, এগুলি উদ্ধার করা, এগুলি উদ্ধার করে সেগুলি কন্টিনজেন্সি প্ল্যান হিসাবে সেগুলিকে চিহ্নিত করে জনগণের হাতে ছেড়ে দেওয়া। এটা একটা আমরা পরবর্তী পর্বে আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং চেষ্টাও করছি রাজুকের কর্তৃপক্ষকে এখানে আমন্ত্রণ জানিয়ে তাদের সাথে কথা বলবো সবিস্তারে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই কথার সাথেই সম্পর্কিত ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট প্ল্যান। বিশ্বব্যাংকের অর্থায়নে একটি প্রকল্প শুরু হয়েছিল এবং যেটা সম্ভবত সেন্দাই প্ল্যান বলে, সেটার সাথে এটা অ্যালাইন ছিল। তো এখন আপনি এই ব্যাপারে নিয়মিত গবেষণা করে থাকেন ভূতত্ত্ব বিষয়ে এবং এই সমকালীন বিষয়গুলো সম্পর্কে আপনি অবহিত। আপনি ওই যে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট প্ল্যান এনডিএমপি বর্তমানে কি আদৌ চালু আছে বলে জানেন কিনা, বা তার কোনো সুফল আমরা ভোগ করতে পেরেছি কিনা? না, সুফল যে পাইনি আমি তা মনে করি না। অবশ্যই প্রজেক্টটি ভালো একটা প্রজেক্ট ছিল, চলছে, ফান্ড ক্রাইসিসের একটা ব্যাপার আছে, কিন্তু আমি মনে করি যে সুফলটা তো একটা চেন অফ ওয়ার্ক। দিন শেষে কিন্তু আমি ওই জায়গাটা আনতে যাচ্ছি, দিন শেষে কিন্তু পলিটিক্যাল উইলিংনেস, দিন শেষে রাজনৈতিক সদিচ্ছা। কারণ কি একটা প্রজেক্ট কি গুরুত্বের, সেই গুরুত্ব অনুধাবন করার মতো যদি ক্যাপাসিটি পলিটিক্যাল পার্টিসগুলা এবং দিন শেষে পলিটিক্যাল পার্টিসগুলা সরকার গঠন করে, তাদের সরকার পরিচালনায় সেটা যদি প্রায়োরিটিতে না আসে, তখন কিন্তু এই প্রজেক্টগুলি কিন্তু মার খেয়ে যায়, প্রজেক্টগুলি আর কন্টিনিউ করে না। স্যার আপনার এটার মধ্যে একটা বাগড়া দিয়ে দেই। ধরেন গর্ত যদি 10 হাত হয়, আপনাকে লাভ দিতে হবে 10.5 হাত। এই যে ওয়ার্ল্ড ব্যাংক, IMF এর যত প্রজেক্ট আছে, এর সুফল আমাদের মতো আপনাদের মতো কনসালটেন্টরা পেয়েছে, দেশ পায় নাই। দেশ পেয়েছে ঋণের বোঝা, শেষ করতে দেন। দেশ পেয়েছে হলো ঋণের বোঝাটা। সুবিধা আপনি পেয়েছেন, আমি পেয়েছি, বা আরো যারা জড়িত আছে তারা পেয়েছে। আমরা এটা বুঝিই নাই যে উন্নয়ন মডেলের সবচেয়ে যে হিপোক্রেসির জায়গাটা, সেটা হলো যে গর্ত 10 হাত আপনাকে 15-10 হাতের বেশি লাভ দিতে দিবে না। এই যে মুখ থুবড়ে পড়ে থাকা প্রত্যেকটা প্রজেক্ট, অর্থাৎ আপনি, এটা তো মডেল। অর্থাৎ আপনি কি মনে করেন কোনো দোকানদার কোনো চালাক কাস্টমার পছন্দ করে? কোনো ব্যবসায়ী কোনো চালাক কাস্টমার পছন্দ করে? কোনো রাজনীতিবিদ কোনো ভয়েজালা সাপোর্টার পছন্দ করে? কোনো শিক্ষক প্রশ্ন করা ছাত্র পছন্দ করে? আমরা অথর্ব মানুষ খুঁজে বেড়াচ্ছি। এই জায়গাটায় এই যে আপনি বললেন না, খুঁজে বের করেন। আপনি কেন ভুলে যাচ্ছেন? আপনি একজন শিক্ষক, আপনি দেখেছেন যে ওয়ার্ল্ড ব্যাংক কিছুদিন আগে গবেষণা করে প্রমাণ করেছে যে আমাদের এখানে 12 ক্লাসে যারা পড়াশোনা করে তাদের মান হচ্ছে 7 ক্লাসে। বাংলাদেশের শিক্ষার জন্য, উন্নতির জন্য সবচেয়ে বেশি টাকা লোন দিয়ে শিক্ষার উন্নতি কারা করেছে? ওয়ার্ল্ড ব্যাংকই তো করেছে। আমরা যে পারি না, আমরা যে অযোগ্য, এই অযোগ্যতা প্রমাণ করা হচ্ছে তাদের এজেন্ডা। না, আপনি নতুন নতুন যে আমাদের বলি না এখন যে আর্থকুয়েক রেজিলিয়েন্ট বিল্ডিং, নট অনলি দ্য বিল্ডিং, রেজিলিয়েন্ট সোসাইটি, আপনি নিজেই ওয়ার্ল্ড ব্যাংকে একটা ইনপুট দিয়েছিলেন সাইকো সোশ্যাল ইম্প্যাক্টস।
এগুলি দিয়ে কিন্তু আবার কিন্তু দেখেন আর ধরনের প্রজেক্ট আসতেছে, মানে আমরা তৈরি করছি, আপনি খেয়াল করে দেখেন প্রজেক্ট আপনি আর্সেনিকে দেখেন, আর্সেনিকে যে পরিমাণ টাকা আসছে তা দিয়ে যদি বোতল পানি খাওয়াই তাহলেও কিন্তু আমাদের মনে হয় ওই আর্সেনিক প্রোন এরিয়ার লোকজনের জন্য যে কাজটা করলাম তার চেয়ে বেটার হতো। মানে আপনার সাথে একমত যে আমাদের, কিন্তু আপনি ওয়ার্ল্ড ব্যাংক বলেন, আপনার বাইরে থেকে বলেন, আর আভ্যন্তরীণ টাকাই বলেন, এটি সঠিকভাবে খরচ করার ক্ষেত্রে পলিটিক্যাল উইলিংনেস যদি না থাকে, আমি সেই জায়গাটায় আমি বিদেশ থেকে টাকা আনবো বা আনবো না, অথবা আভ্যন্তরীণ ইনভেস্ট করব, সেটি কিসের উপর ডিপেন্ড করবে? সেটি হলো আমার নিড প্রায়োরিটির উপরে। এবং এটা কে নির্ধারণ করবে? জনগণের পক্ষ হয়ে সরকার। সরকারটা কে? পলিটিক্যাল পার্টিস। পলিটিক্যাল পার্টিসটা যদি আমি সৎ এবং এডুকেট, নট অনলি সৎ তো থাকতেই হবে, কিন্তু এর সাথে জানাশোনা সম্পন্ন এক ধরনের পলিটিক্যাল লিডার্স। আমি একটা উদাহরণ দিয়ে বলি, আমরা রাষ্ট্রপতি জিয়া রহমানের জানি, উনি খুব ভিশনারি ছিলেন। উনি 1977 সালে পলিউশন কন্ট্রোল অর্ডিন্যান্স করেছেন 1977, অথচ বিশ্ব এনভায়রনমেন্ট নিয়ে কখন অ্যাক্ট করেছে? 90 দশকে। সিম্পলি দেখেন উনি তখন ওনার প্রিয়াম্বলে কি ছিল, যে আমাদের এখানে কৃষি ব্যবস্থাপনায় পানি উত্তোলন থেকে শুরু করে আমাদের শিল্পের ক্ষেত্রে আমাদের প্রয়োজনীয়তা হবে, এই জন্য একটা পলিউশন কন্ট্রোল করার জন্য অর্ডিন্যান্স, যারা ওটা ডিওই। তার মানে, এবং অকুপেশনাল হেলথ সেফটি, তখন তো ইন্ডাস্ট্রিয়াল না, তখন তো এগ্রিকালচার কান্ট্রি। 1979-এ জিয়া রহমান আপনার অকুপেশনাল হেলথ সেফটি নিয়ে আইন করেছেন। তার মানে একটা রাষ্ট্র, আমি উদাহরণ হিসেবে আনলাম, যে কোনো এরকম মৌলানা ভাসানীরও কিন্তু চমৎকার সেন্স ছিল। এই যে মৌলানা ভাসানীর কথা বললেন, জিয়াউর রহমান এর কথা বললেন, ওনারা এই যেগুলো করেছিল এগুলো কি কোনো বিদেশি প্রজেক্টে না? না, প্রথম থিঙ্কিং। এই কথা আমি বলছি, এই কথাটাই বলছি যে আমার যেটা দরকার সেইটা যদি আমি না করি, এক্স্যাক্টলি আমি সেটা কি করব? আমার ডোনার এজেন্সির এজেন্ডার জন্য যখন বিনয়ের সাথে এই জায়গাটা ডিফার করি, জনগণের এই চিন্তাগুলো কে করবে? পলিটিক্যাল লিডাররা লিড করবে, তাই তো? একটা পলিটিক্যাল লিডার তো মানে আমাদের মতো নবী না, সে জনগণের চাহিদা, আকাঙ্ক্ষা এবং থটগুলিকে ট্রান্সমিট করবে পলিটিক্যাল প্রসেসের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনায়, তাই তো? সেই জায়গায় আমি বলছি যে আমাদের নেতৃত্বের একটা বড় ধরনের সংকট, এবং পলিটিক্যাল প্রসেসে এই যে টেকনিক্যাল আসপেক্টগুলা চর্চার জায়গায় ডিসিশন মেকিং এ প্রায়োরিটি ভিত্তিতে আনার যে তাগিদ, সেটা মোটেই অনুভব করে না। আপনার এটাকে আমি যদি ছোট করে দেই, জি, বিষয়টা হলো আমার দেশের যে প্রয়োজনটা, উপলব্ধিটা, এই কোনটা আমার জন্য উন্নতি আর কোনটা উন্নতি না, এইটা বোঝার ব্যাপারটা যদি ডোনার ড্রিভেন হয়, তাহলে যা হওয়ার তাই হয়েছে, তাহলে হবে না। এবার আসেন, আপনি যে রাজনৈতিক, আরে ভাই রাজনীতি মানে কি শুধু মিছিল করা আর হইচই করা? রাজনীতি তো এইটা যেটা আপনি বলছেন, একজন রাজনীতিবিদের কাজ কি? দূরে দেখতে পাওয়া। জি, এই যে দূরে দেখতে পাওয়ার যে রাজনৈতিক চেতনা, সেই রাজনৈতিক চেতনার জায়গায় আমার মনে হয় এখনকার ইয়াং জেনারেশন, যাদেরকে আমরা জেনজি বলছি, এই বলছি, তাদের কাছে পৌঁছানোটা খুব জরুরি। এবং আমি এই অনুষ্ঠানের মাধ্যমে আসলে আহ্বান জানাতে চাই, এই যে আমাদের তরুণ প্রজন্ম, যা আমরা তো মানে ভূমিকম্পে মারা যাই অথবা এমনি মারা যাই, আমরা তো আল্লাহ কবে নিবে জানি না, আমাদের তো মারা যাওয়ার সম্ভাবনা ওদের চেয়ে আগে। না মিজান ভাই, আমি একটু বলি, ভূমিকম্পের চেয়ে বড় কম্পন তো আমাদের রাজনৈতিক অঙ্গনে হচ্ছে। আচ্ছা, এখন আসেন এই রাজনৈতিক অঙ্গনের কম্পনে যারা জড়িত আছেন তাদের কাছেও আমাদের অনুরোধ, এটা তো পলিটিক্যাল এজেন্ডা হওয়া উচিত। আমরা যখন ম্যানিফেস্টো গুলো দেখি, আমরা দেখব, আমরা মনে করি এটা। তবে এই মুহূর্তে আমি জানি না আর কতক্ষণ কথা বলতে হবে। আমার মনে হয় যে আসল কথা আপনি বলে ফেলেছেন, সেটা হলো, বা আমি আপনাকে প্রস্তাব দিয়েছি যে এই অনুষ্ঠানের যদি একটা আউটকাম আমরা চিন্তা করি যে কি হবে, কত হাজার দেখলো, কয় লাখ মিলিয়ন দেখলো ফেস দ্য পিপল, বা আপনার অনুষ্ঠান কত মানুষের কাছে জনপ্রিয় হলো, তার চেয়েও জরুরি হলো যে দেশে এখন এই মুহূর্তে পারলে আজকে সন্ধ্যায়, রাতে অথবা কাল সকালের মধ্যে একটা রেসপন্স সেন্টার হতে হবে। যেই রেসপন্স সেন্টারে আপনি যেটা বললেন যে টার্মস অফ রেফারেন্স, যে আসলে এই বিষয়ে কতটুকু বলা যাবে, কিভাবে বলা যাবে বা বলা যাবে না, করণীয়, এটার একটা নীতিমালা। কারণ এই মুহূর্তে কিন্তু বিল্ডিং এর ভূমিকম্পের চেয়েও মানুষের হৃদয়ের ভূমিকম্প, এবং ফেসবুকের মাধ্যমে সেই সার্ফেস ওয়েভ, লাভ ওয়েভ, এখন রেল ওয়েভ, সবকিছু মানুষের মধ্যে, যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, এটা চলবে। এই জায়গাটা আসেন করি, তাহলে লাস্ট একটা কথা বলি। আমরা প্রায় বলি ডেল্টা প্ল্যান, হোয়াটএভার, এটা নাম যাই দিই, বাংলাদেশে একটা প্ল্যান দরকার, তাই তো? বাংলাদেশের প্ল্যান বলতে সেটার অফকোর্স প্রথম প্ল্যানই তো হবে সোশিও ইকোনমিক প্ল্যান।
আর সেটাকে সাপোর্ট করবে তার ইনফ্রাস্ট্রাকচার প্ল্যান, তাই তো? আমরা সোশিও ইকোনমিক্যালি কোথায় যেতে চাই, জীবন মান উন্নয়নে কোথায় যেতে চাই, সে টার্গেটকে ফিক্স করবে হচ্ছে স্ট্রাকচারাল প্ল্যান অথবা আদার্স পলিসিগত প্ল্যান। সেই স্ট্রাকচারাল প্ল্যানে আমাদের দেশটাকে তো 4টা জোনে ভাগ করা হয়েছে ভূমিকম্পের জায়গা থেকে, তাই তো? ভূমিকম্পের জায়গা থেকে আমাদের লেস ভূমিকম্প প্রবণ এরিয়া হচ্ছে ধরুন খুলনা, সাতক্ষীরা কিছু অঞ্চল, তাই? এখন আমাদের বাংলাদেশে সোশিও ইকোনমিকে সাপোর্ট করে ইনফ্রাস্ট্রাকচার মেজর কি ইনস্টলেশনগুলা কোথায় হবে, ডেল্টা প্লেনে আমরা সাইসমিক হ্যাজার্ড ম্যাপকে সামনে রেখে যদি করি, তাহলে আমরা এক ধরনের কিন্তু ডিআরআর করলাম, ডিজাস্টার রিস্ক রিডাকশন করলাম। তার মানে আমি বলতে চাচ্ছি বাংলাদেশের নদী ব্যবস্থাপনা, বাংলাদেশের পাহাড় ব্যবস্থাপনা, বাংলাদেশের সমতল ভূমি ব্যবস্থাপনা, উপকূলীয় অঞ্চলের ব্যবস্থাপনা, ফরেস্ট ব্যবস্থাপনা, এর একটা সামগ্রিক মোটা দাগে স্ট্র্যাটেজিক এনভায়রনমেন্টাল অ্যাসেস করে সেই অনুযায়ী আমাদের সাজিয়ে নিতে হবে। তা যদি না করি, এই ক্ষুদ্র দেশের নাম্বার 1 চ্যালেঞ্জ হচ্ছে পপুলেশন। হিউজ পপুলেশন হচ্ছে আমাদের একটা বড় ধরনের প্রবলেম। এখানে আবারও আমি রাষ্ট্রপতি জিয়া রহমানের কথা আনতে হবে। উনি সৌদি আরব ওনাকে টাকা দিতে চাইছেন, উনি কইছেন আমার জনগণকে তুমি কর্মসংস্থানের ব্যবস্থা করো, দ্যাট উইল বি বেটার দ্যান মানি সাপোর্ট। এই ধরনের ফোরকাস্টিং করার মতো একটা রাষ্ট্র নায়কোচিত এক ধরনের লিডারশিপ দরকার। আদারওয়াইজ এই রাষ্ট্র এখন পপুলেশনের যেমন আমরা একটা চ্যালেঞ্জের মধ্যে পড়ছি, ঢাকা হচ্ছে 2 নম্বর সিটি ওয়ার্ল্ডে, ঢাকা 2 নম্বর সিটি চেয়েও আমি মনে করি 1 নম্বর সিটি, ঢাকার আয়তন অনুযায়ী ডেন্সিটি রাদার দেন বিগার, আপনার যদি বলেন সেইভাবে, সেই জায়গায় এরকম একটা ভূমিকম্প প্রবণ জায়গা আমরা বলছি, মানুষদেরকে ভয়ে অস্থির করে ফেলছি। কিন্তু আমি এটাও বলে যাই, মানুষ বাঙালির যে সুবিধা আছে সেটা সুবিধাটা বলে যাই, মানুষ কিন্তু কবে কোন ভূমিকম্প হবে, ও তো কালকে আগুনে মরছে বস্তিতে, তার মানে সে নিত্যদিনের যে সমস্যা ও ভুলে যায়। আমরা হয়তো কয়দিন টকশো মানুষ কিছুদিন ভয় পাবো, ভয়টা কার মধ্যে পারসিস্ট করবে জানেন? হয়তো মিজান ভাইয়ের মধ্যে, আমার মধ্যে, অথবা বড় লোকদের মধ্যে, যাদের লিঙ্কডিন আছে বড় সড়ো, হ্যাঁ, তাদের মধ্যে একটু পারসিস্ট করবে। কিন্তু আমাদের আম জনতা কিন্তু এটা ভুলে যাবে, যখন হবে তার ইম্প্যাক্ট তারা বহন করবে। আসলে আপনার কথাটা অত্যন্ত মূল্যবান। আমার মনে হয় যে এখন আমাদের হিউম্যান রিসোর্স অনেক, আপনি যেটা বলেছেন যে আমাদের জনসংখ্যা অনেক এবং এটাই আমাদের প্রধান সম্পদ। কিন্তু এই হিউম্যান রিসোর্সকে যতক্ষণ পর্যন্ত আমার মনে হয় রিসোর্সফুল হিউম্যানে পরিণত না করা যাচ্ছে, সেই জনসম্পদ আমাদের জন্য জনবোঝা হয়ে থাকছে এবং তার জন্য অ্যাওয়ারনেস ভেরি ইম্পর্টেন্ট। এবং আপনি যেটা আমাদেরকে ইলুমিনেট করলেন যে এই রকম একটা জাতীয় দুর্যোগে একটা ইমার্জেন্সি রেসপন্স সেন্টার বা ওয়ান স্টপ একটা ইনফরমেশন সেন্টার, ইনফরমেশনগুলো সেন্সার করে মানুষের কাছে কনভে করা, সেগুলো যদি আমরা না করতে পারি, দিনের শেষে আমরা ওই প্যানিক ডিসঅর্ডার, মিডিয়া সেন্সর দরকার, এখন প্যানিক অ্যাটাকের মধ্যে আমরা না করলে মিডিয়া প্যানিক তৈরি করাটাকে তো ব্যবসা করে নিচ্ছে অনেক ক্ষেত্রে, এটা বুঝতে হবে না। আরেকটি বিষয়, এবং এগুলো তো সাইবার সিকিউরিটি মামলা, মানে আইনে মামলা হওয়ার মতো বিষয়। আপনি ধরেন যেমন আমাকে একটা থ্রেট করে আপনি ভয় দেখাচ্ছেন, আমি মামলা করে দিতে পারি। তো এই যে সমগ্র জাতিকে ভয় দেখাচ্ছে, এদের বিরুদ্ধে তো মামলা হবে। জি, তো এই জায়গাটায় আমার যেটা মনে হচ্ছে আপনাদের এই ইলুমিনেটিং ডিসকাশন থেকে, যে আমাদের এখন কিন্তু ভোক্তা সাধারণ যারা আছেন, আমরা যারা সবাই আছি, তাদেরকে সচেতন হওয়াটা বেশি জরুরি। আজকে আমাদের এই যে আবাসন প্রতিষ্ঠানগুলো জলাভূমি ভরাট করে যত্রতত্র, প্ল্যানের ভায়োলেশন করে যত্রতত্র, এই যে সুউচ্চ অট্টালিকাগুলো তৈরি করছে, এই অট্টালিকাগুলো হয়তো পার স্কোয়ার ফিটে তাদেরকে একটা ভালো প্রফিট জেনারেট করছে, কিন্তু সেটা আদতে ভবিষ্যতে গিয়ে আমাদের জীবনের উপরে, আমাদের শিশু, বৃদ্ধ, আবাল বৃদ্ধ বনিতা সবার জীবনের উপরে হুমকি হয়ে যাচ্ছে। আমরা দেখছি একটি সুন্দর সিটি ফুল অফ গুড স্কাইস্ক্র্যাপার্স, বাট এই জায়গাটায় আমরা কি আসলেই ওই সুন্দর নাকি ওই প্রদীপের নিচে অন্ধকারের মতো অবস্থা? এই জায়গা থেকে আমাদের যারা কনজিউমার্স আছে, বিশেষ করে আবাসন সংকট আমাদের বড় সংকট, নগরকেন্দ্রিক জীবনে নগরায়ন হবে এটাই স্বাভাবিক, কিন্তু কনজিউমাররা কিভাবে সচেতন থাকতে পারে যে আবাসন প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে যখন তারা প্লট, ফ্ল্যাট বা এই ধরনের জিনিসগুলো কিনবে, সেটা কতটা ডিজাস্টার রেজিলিয়েন্ট বা ডিজাস্টার রিস্ক রিডাকশনের ক্ষেত্রে উপযুক্ত, সেটা কিভাবে তারা বুঝে নিতে পারবেন? আচ্ছা, ধন্যবাদ। আমার মনে হয় এটাই শেষ প্রশ্ন আপনার। জি, কারণ অনেকক্ষণ হয়ে গেছে। বিষয়টা কি জানেন, একটা উপন্যাসটা একটা সত্য ঘটনা। একটা রাগবি ফুটবল দল একবার প্লেন ক্র্যাশ হয়ে গিয়েছিল। ওদের কয়েকজন পৃথিবীতে বেঁচে এসেছিল, তারা মানুষের মাংস খেয়ে বেঁচে এসেছিল। মানে মানুষের প্রয়োজন, এমন এক প্রয়োজনের যে তীব্রতা, সেটা এমন জিনিস
আইন মানে মৃত্যু না। হবে জেনেও আইন না, আইন তো আরো অনেক দূরের ব্যাপার। এই যে ইটালি পার হওয়ায় নৌকার মধ্যে পলিথিন প্লাস্টিকের ইয়েতে আপনারা দেখেছেন, জি জি, তো মানুষ যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন তার যে সচেতনতা, সে তো সচেতন ভাবেই অচেতন, আপনি তাকে সচেতন কিভাবে করবেন? বিষয়টা হলো এই ব্যবসাগুলো যারা করছে, যারা পারমিশন পাচ্ছে, যেটা আমাদের রুনু স্যার বললেন যে ওই রকম নেতৃত্ব, সেটা যে একজন ইন্ডিভিজুয়াল হিসেবে মানে উনি জিয়াউর রহমানের কথা বলেছেন, উদাহরণ হিসাবে বললাম, শুধু যে একজন ইন্ডিভিজুয়াল না, এখন যদি আমরা একটা গণতান্ত্রিক অবস্থায় বলি বা আমরা যে ধরনের বলি, একটা পদ্ধতি, একটা সিস্টেম যদি অ্যালাউ না করে যে না এটা হবে না, ওর বাপের সাধ্য আছে ওটা করার না। এখন আমরা তো মানে বাংলাদেশে প্রচুর আইন তৈরি করা হয়েছে, বেআইনি কাজ করা হয়েছে, না প্রয়োগ করার কথা, আইনটাই বেআইনি। বহু নীতি আছে যেটা দুর্নীতি বান্ধব, তো বহু ধরনের সিস্টেম আছে যে সিস্টেমটাই করাপশনের জন্য করা হয়েছে। এই জায়গাটা যদি আমরা ওই নেতৃত্বটা পাই, আমরা সেটা আশা করতেই পারি। বিশেষ করে তরুণ প্রজন্মের তো ধরেন আসলে লোভ লালসা কম, এটা একটা বড় ব্যাপার। 2-4 জন ডিরেল হয়ে যাচ্ছে, হয় সেটা সব জায়গায় হবে, কিন্তু ইন অ্যান এভারেজ তরুণ প্রজন্ম যারা ধরেন এই অনুষ্ঠানটা দেখছে, ভাবছে তাদের যে পৃথিবীটা তৈরি করবে, তারা সেই তৈরি করার ক্ষেত্রে তারা যদি আইনটা এমনভাবেই করে যে আইনটা মানুষের সুরক্ষা দেবে। এনার্জি সেক্টরে কুইক রেন্টালের মতো কালো আইন করে মানুষ ঠকানোর যে কাজ করা হয়েছে, এটা কোনো আইন হতে পারে? সবাই জানে, কিন্তু চলছে। একইভাবে ওই যে বললো না যে গ্যাসের পাইপ টাইপ, আরে ভাই গ্যাসের পাইপ দিয়ে করেছে কেন? কারণ সিস্টেম হলে যদি সিস্টেম লস হয়, ওইখানে ওদের দুর্নীতি করার সুযোগ আছে। এই দেশে ট্যাক্স দেওয়ার জন্য অনলাইনে ট্যাক্স নেওয়া কি খুব কঠিন কাজ ছিল? পারে নাই কেন এতদিন? কারণ কি, অনলাইনে ট্যাক্স চলে গেলে মাঝখানে যে মধ্যস্বত্বভোগী অসংখ্য লোকজন আছে, ম্যানুয়ালি ম্যানেজ করার নামে যে আয় রোজগারের ব্যবস্থা আছে, সেটা থাকবে না। অনেক কিছু তো অটোমেটিক্যালি সেটেলড হতে পারে পৃথিবীতে, যদি আমরা টেকনোলজিটাই ঠিক মতো ব্যবহার করি। এখন আপনি বলছেন আমাকে সচেতন হতে, আরে ভাই আমি তো পড়ালেখা জানি না, আমি তো মরার উপরে আছি, আমার তো একটা বাড়ি হলেই হয়, আমার এখন শোয়ার জায়গা নাই, আমি এখন অনেক কষ্ট করে 5 লাখ টাকা ইনকাম করেছি, আপনি আমারে বললেন যে এটা মোটামুটি 20 লাখ টাকায় হবে, তুমি দিয়ে উঠে যাও, আমি তো উঠে যাবই। হ্যাঁ, সচেতন হওয়ার জন্য, ভোক্তাদের সচেতন করার জন্য কাজ করতে হবে, সেটা একটা কাজ। কিন্তু যারা সচেতন, যারা বড়লোক, যারা ব্যবসায়ী, যারা এগুলো নিয়ে ব্যবসা করছে, তাদেরকে আটকানোর কি কোনো সিস্টেম এদেশে থাকবে না? অবশ্যই থাকতে হবে। সেই জায়গাটা একটু নজর দেন। মিজান স্যার এবং রুনু স্যার, আপনারা আজকে আমাদের এই আলোচনায় এসে আমাদেরকে যেভাবে আলোকিত করলেন, আমরা আমাদের অবশ্যই সেই ডেডিকেশন থাকবে যাতে পরবর্তীতে আমরা এই আলোচনাটাকে আরো অংশীজনদেরকে নিয়ে ধাপে ধাপে এগিয়ে নিতে পারি। অবশ্যই আমি এই কারণে বলছি যে আমাদের এখানে যেহেতু ভূমিকম্প প্রবণ এরিয়া, কিন্তু আমাদের স্টাডি বলে যে এখন পর্যন্ত আমাদের ফল্ট লাইনগুলো চিহ্নিত করাটা হয়নি। বাংলাদেশে কোথায় কোথায় ছোট ছোট লোকাল ফল্ট, যেমন যে ময়মনসিংহ জামালপুরের যে এখন একটা যে এখন হয়তো কয়েক মাস পরে ইউএসএ একটা আপনার ইউনিভার্সিটি, আমাদের এখানে একজন রিসার্চার সহ এটা প্রকাশিত হবে, 400 কিলোমিটার লম্বা একটা ফল্ট ময়মনসিংহ জামালপুর টু দা আপনার একেবারে ওয়েস্ট বেঙ্গল পর্যন্ত পাবনা হয়ে গিয়েছে। সেই ফল্ট লাইনটা এতদিন পর্যন্ত আমরা আইডেন্টিফাই করতে পাইনি। এরকম কিন্তু আমাদের মধুপুর অঞ্চলের চারপাশে নদীগুলি এরকম আন্ডার ছোট ছোট ফল্ট আছে। এই ফল্টগুলোর দুটা দিক আছে, একটা আইসোস্টেসিস অ্যাডজাস্টমেন্ট অটোমেটিক্যালি এগুলি কিন্তু আপথ্রন ডাউনথ্রন হচ্ছে। তার মানে আমরা যে বিল্ডিং করছি তার ওয়েট এবং তার এর কারণে কিন্তু কোনো না কোনো সময় হতে পারে। তার মানে আমি বলতে চাচ্ছি যে এটি আন্ডার এক্সপ্লোর, আন্ডার স্টাডি। সেটা জিওলজিক্যাল সার্ভে অফ বাংলাদেশ ইজ এ সোল এজেন্ট, তাদেরকে ট্যাক্স দেওয়া হোক, তাদেরকে প্রজেক্ট দেওয়া হোক। দুর্ভাগ্যজনকভাবে জিওলজিক্যাল সার্ভে অফ বাংলাদেশ একটি টেকনিক্যাল প্রতিষ্ঠান, তার হেড হচ্ছে মিনিস্ট্রি থেকে এখন ডিজি দেওয়া হয়, ওনার কোনো সাবজেক্ট স্পেশালাইজেশন নাই। হ্যাঁ, একজন ডিজি একটা টেকনিক্যাল হেড হলে প্রজেক্ট কোনটা নিতে হবে, কোনটা নিতে হবে না, কোনটা প্রয়োজনীয়, কোনটা অপ্রয়োজনীয়, সেই ধরনের স্বাধীনতা থাকে না ওখানে যারা বিজ্ঞানীরা কাজ করে। এবং তাদের ইনভেস্টমেন্ট এত পোর, একটা জিওলজিক্যাল স্টাডি কিন্তু হিউজ ইনভেস্টমেন্টের দরকার। সেখানে আমরা
স্বাভাবিক কেরানীদের মতো করে তাদেরকে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের মতো তাদেরকে সুযোগ সুবিধা দিয়ে রাখছি। তাদেরকে যদি যথেষ্ট ইকুইপ না করি, তাদেরকে যদি সেগুনবাগিচা যে অফিস, জি সেগুনবাগিচা অফিস, সেই অফিসটা আমার মনে হয় আমাদের আন্ডারমাইন করা হচ্ছে বাংলাদেশে। আমি ইমিডিয়েটলি আসলে তো স্যার আপনি যেহেতু বললেন প্রশাসন ক্যাডার, একেবারে সোজা বাংলায় বলি, প্রশাসন ক্যাডার শিক্ষাক্ষেত্রে গিয়ে তারা তাদের লাঠি ঘুরায়, প্রশাসন ক্যাডার এখানে গিয়ে লাঠি ঘোরায়, সেখানে গিয়ে লাঠি ঘোরায়। এই লাঠি ঘোরার যারা প্রজাতন্ত্রের কর্মচারী, জনগণের ট্যাক্সের টাকায় যাদের বেতন হয়, এদের লাঠি ঘোরানোটা বন্ধ করা অতি জরুরি হয়ে গেছে। আপনার সাথে একমত। আমি একটু বলি, 5ই আগস্টে একটা পরিবর্তন হলো। জি, পরিবর্তনটা কি শুধুই কি একটা সরকার গুম খুন করেছে সেটা না, সেটার সাথে সাথে আমাদের ইনস্টিটিউটগুলো ভেঙে গেছে। আমাদের সেটা টেকনিক্যাল ইনস্টিটিউট হোক, সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ হোক, জুডিশিয়াল হোক, ইনস্টিটিউট ছিল না। সেই জায়গায় এই সরকারের কাছে সংস্কার বলতে আমরা কি চেয়েছিলাম? আমরা কি শুধু রাজনৈতিক সংস্কার, ইলেকশন কেমনে হবে, কারা আসবে, পার্লামেন্টে কি হবে, সেটা নো। শিক্ষাক্ষেত্রে সংস্কারটা খুবই জরুরি ছিল, যেটা পলিটিক্যাল সরকারগুলি করতে চায় না। কারণ একটা ঐক্যবদ্ধ জাতির জন্য প্রিরিকুইজিট হচ্ছে শিক্ষা পদ্ধতি। শিক্ষার মধ্য দিয়ে একটা জাতি ঐক্যবদ্ধ হবে, সেই শিক্ষা পদ্ধতির জন্য একটা সংস্কার দরকার ছিল। ইনস্টিটিউটগুলা, এই যে ধরুন ফরেন পলিসি বলেন, আভ্যন্তরীণ পলিসি বলেন, এই ধরনের নিশ্চয়ই জামাত, বিএনপি, আওয়ামী লীগের জন্য আলাদা আলাদা ডিজাস্টার ম্যানেজমেন্ট হবে না। সেটা তো একটা ঐক্যমতের ব্যাপার, সেটা তো রাষ্ট্রের একটা আলাদা বিষয়, এটা সবার জন্য সমান। এই যে জিনিসগুলো চিহ্নিত করে আমরা কিন্তু সংস্কার আনতে পারতাম। দেখেন আপনার ওই জিনিসটা, ওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে জিওলজিক্যাল সার্ভে, মানে প্রত্যেকটা টেকনিক্যাল কাজের যদি আপনি হেডে বসায় রাখেন, একটা ধরেন এই মনে করেন আপনি ফিলসফির একটা ছাত্র নিয়ে বসায় রাখলেন ডিজি হিসেবে, তাহলে উনি ফিলসফিটা দেখবেন, ভালো কথা। তিনি যদি বাধার কারণ না হন কিন্তু ভালো কথা, কিন্তু তিনি যদি ওই জিনিসগুলি না বোঝেন, না গাইড করতে পারেন, তাহলে তো বড় বিপদ। কয়েকদিন আগে আমি বাংলাদেশ ব্যাংকের একটা সার্কুলার দেখে আজব তাজ্জব হয়ে গেছি। সেখানে সার্কুলার হচ্ছে এই যে ব্যাংকগুলোর যে এমডি হয়, এই এমডি গুলি কি হয়, ওই বাংলাদেশ ব্যাংক থেকেও আসতে পারবে, বাংলাদেশ ব্যাংক থেকেও আসতে পারবে। কারণ কি জানেন, বাংলাদেশ মানে এটা কি, এটার এরিয়াটাকে বড় করে দেওয়া হয়েছে যেন যাকে তাকে এমডি বানায় দেওয়া যায়। আর্মি তো তাই হচ্ছে, রিটায়ার্ড আর্মিরা যে কোনোখানে যেতে পারবে। এখন আমলারা বসে থাকবে, আমলারাও যেখানে যেতে পারবে। কদিন পর পুলিশ বলবে এই দেশে সেলফ সেন্টার্ড, তার মানে কি স্বজন প্রীতির জন্য অথবা ইচ্ছামাফিক ইনস্টিটিউট নিজেই, মানে আপনি দেখেন, আমি এটা বলতে চাচ্ছি এইভাবে সেলফিশ আচরণ, ব্যক্তি, কমিউনিটি, ইনস্টিটিউট, রাষ্ট্র, গোষ্ঠীগত স্বার্থে তারা কিন্তু একমত হয়। আমি আরেকটা জিনিস বলি, এই যে ব্যাংকের কথাটা আমি জানি না কোনো প্রোগ্রাম করেছে কিনা, এটা খুব ভাইটাল ইস্যু। দেখবেন সরকারি ব্যাংকের এমডি গুলা হচ্ছে সব কন্ট্রাকচুয়াল, চাকরি আছে, রিজাইন করে কন্ট্রাকচুয়াল হলে জয়েন করতে পারবে। এখন একটা কন্ট্রাকচুয়াল যে চাকরি করে তার কোনো দায়িত্ব আছে? সে ওখানে যা ইচ্ছে তাই করে চলে যাবে। এটা যদি ওই নিচ থেকে উঠে আসা, মানে চেয়ারম্যান আপনি বানান না যাকে তাকে, বা ডাইরেক্টর বানান, কিন্তু এমডির যে পজিশনটা, এইটা যদি ট্রেন্ড একটা লোক না হয় তাহলে সে বুঝবে কিভাবে? আপনি কি করছেন, তাকে প্রথমেই এনে এমডি বানানোর জন্য সোনালী ব্যাংক হতে হলে কি হতে হবে, তোমার রিজাইন দিয়ে কন্ট্রাকচুয়াল আসতে হবে। কন্ট্রাকচুয়াল আসলে কি সুবিধা হবে, বেতন যদি নর্মাল চাকরির থাকে 1,20,000, ওইখানে হবে 6 লাখ, 7 লাখ, 10 লাখ, নিগোসিয়েবল। এখন এমডির বেতন নিগোসিয়েট করে যখন আপনি সেট করবেন, তখন এই যে নিগোসিয়েশনটা, এটা কি মাছের বাজার নাকি? একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংক, সেই ব্যাংকের এমডি যদি এসব নিগোসিয়েটেড পজিশনে কাজ করে, তার কাজ হবে পার্টির সাথে নিগোসিয়েট করে দেশের অর্থনীতির 12টা। এবং সেইখানে আবার এখন এমডি বানানোর জন্য তারা এটাকে এমন ওপেন করে দিছে, মোটামুটি করতে পারবেন। আর বাংলাদেশ ব্যাংকে ভাই যারা কাজ করে, উইথ ডিউ রেসপেক্ট, ওনাদের একটা বড় অংশ কি রিসার্চ করে, মানে নানা ধরনের কাজ করেন। আর রেগুলেটরি অথরিটি যদি পারফরমেন্সের মধ্যে আসে, কত বড় বিপদ। আপনি দেখবেন অনেক ব্যাংকে গেলে দেখবেন যে সিস্টেম যারা চালায় তারাই আবার ওইটার অপারেশনের সাথেও জড়িত। আপনি এই ক্যামেরা কিনে আনলেন, আপনি আমারে দিয়ে, আবার এই ক্যামেরা আমারই চালাতে দিলেন, তাইলে আমি 2 নম্বর ক্যামেরা দিয়ে বলবো হা হা ভালো চলতেছে। মিজান ভাই, আমার একটা জিনিস মনে পড়ছে, এই যে না বললি না, এটা শেষ করি। আচ্ছা ধরেন ইউডিডি, আরবান ডেভেলপমেন্ট ডাইরেক্টরেট, তারা নগর পরিকল্পনার সাথে যুক্ত। আমি ওনাদের সাথেও মাঝে মাঝে যাই আসি, ওনাদের সাথে সম্পৃক্ত। সে কারণেই আমি বলি, আমি জানি বলে। ধরেন জিওলজিক্যাল স্টাডি, জিওটেকনিক্যাল স্টাডি তাদের একটা কম্পোনেন্ট আছে, ইভেন হাইড্রোজিওলজিক্যাল স্টাডি তাদের একটা কম্পোনেন্ট আছে। একটা উপজেলা বা জেলায় এই কম্পোনেন্টটা স্টাডি করার জন্য যে ফাইন্যান্সিয়াল থাকা দরকার, তা কিন্তু এখানে থাকে না। যে ফ্রিকোয়েন্সিতে ডাটা নিয়ে করাতে থাকে না।
মানে ওই জায়গাটা আমি বলছি এনভায়রনমেন্টাল স্টাডির কথা বলা হচ্ছে, কিন্তু আপনি বাজেট দিলেন হলো 10 লাখ টাকা, আর আপনি ওখানে বলতেছেন যে ইআই ইমপ্যাক্ট অ্যাসেস করতে হবে, আপনি ডেটাই তো নেওয়ার মতো। আরে ভাইজান, সেই জন্য তো বললাম গর্ত 10 হাত, লাফালাফি হচ্ছে 10 হাতের কম। জি, আমি প্রবলেমটা এই হলো উন্নয়ন। ওনারা যখন ইউডিডি সত্যিকার অর্থেই যেটা রিয়েল বাজেট সেটা দিয়ে হয়তো পাঠায়, একদিকে যায় কি করে জানেন, বাজেট কর্তন করো, বাজেট কর্তন করো। বাজেট কর্তন করতে হয়, 10% কর্তন করলো। কর্তন কোথায় হয়? আপনি যখন পাঞ্জাবির জন্য আপনার পাঞ্জাবির জন্য কাপড় দেওয়া হয়েছে, তখন বাজেট কর্তন করে কি পাঞ্জাবির আপনি পকেট কাটলেন নাকি ছোট করলেন, সেটা কিন্তু ওরা দেখে না। তখন কি করে, পরিবেশের এইটা কমাও, জিওলজি এত স্টাডি দরকার নেই, এটা কমাও, ওটা কমাও। দিন শেষে বাজেটটা কমে আসলে টেকনিক্যাল জায়গাগুলা, সার্ভের জায়গাগুলা কিন্তু মাইর খেয়ে যায়, কারণ সার্ভেতে বাজেটটা বেশি থাকে। জি, এখন সার্ভে তো লাগবেই। এখন ওই জায়গাগুলি যদি অ্যাক্টিভ থাকতো, ধরেন জিওলজিক্যাল সার্ভে বা এই 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 সংক্রান্ত বিষয়ে যারা আসলে অথরিটি, সেই লোকগুলি যদি সত্যিকার অর্থে তাদের রিসার্চ ব্যাকগ্রাউন্ড স্টাডি নিয়ে সাজানো থাকতো, এই সময় তারা ভয়েস রেজ করতো। তারা তো আসলে মানে ঘুমিয়ে গেছে। আজকে আমি আপনি যে আন্দোলনের কথা বলছি, চলেন প্রেস ক্লাবে শুয়ে থাকি, এই কথা তো তারা বলার কথা, সরকারকে তারা পরামর্শ দেবে না? এখন তাদেরকে তো আমরা অনেক আগেই ট্রমাটাইজ করে রাখছি যে তোমাদের এগুলি কাজ। আজকে অনেক কথা হলো। তো মিজান স্যার এবং রুনু স্যার, আপনারা আজকে আমাদেরকে যেভাবে আলোকিত করলেন, আমরা চাইবো এবং আমাদের সুস্পষ্ট পদক্ষেপ থাকবে ভবিষ্যতে আমাদের এই ধরনের আলোচনাগুলো আমরা যাতে নিয়মিত করতে পারি, কারণ অর্থনৈতিক বিষয়গুলোতে যাতে সমন্বিত জাতীয় উন্নতির ক্ষেত্রে কিছুটা হলেও ভূমিকা রাখতে পারে ফেস দ্য ইকোনমি, সেইভাবেই গ্যাপ অ্যানালিসিস করে কিছু ফাইন্ডিংস এবং রিকমেন্ডেশনস আমাদের এক্সপার্ট বা আমাদের সম্মানিত আলোচকদের কাছ থেকে সংগ্রহ করবে, এবং যেটা ডিজামিনেট করে জাতীয় অর্থনীতি বা জনমত গঠনে কিছুটা হলেও যাতে ভূমিকা রাখতে পারে সেই উদ্যোগ গ্রহণ করবে। তো আজকের আলোচনায় আপনারা অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং আবারও আপনাদেরকে ফেস দ্য পিপলে এবং ফেস দ্য ইকোনমির স্টুডিওতে আমরা প্রত্যাশা করব, এই আশা ব্যক্ত করছি। আমাদের সম্মানিত সকল দর্শকবৃন্দ যারা এতক্ষণ আমাদেরকে দেখলেন, তাদের কাছে অসংখ্য কৃতজ্ঞতা। আপনাদের যদি কোনো প্রকার কোনো কোয়ারিজ থেকে থাকে, কোনো জিজ্ঞাসা থেকে থাকে, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন। অসংখ্য ধন্যবাদ।